সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সাম্প্রতিক যে ঘটনাগুলো, আলোচিত ঘটনা রয়েছে সে বিষয় নিয়ে আমরা কথা বলব। বিশেষ করে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক যে পুশিনের চেষ্টা এবং বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের যে অবস্থান এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সে বিষয়ে আমরা কথা বলবো। সরকারের অবস্থান নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে কোন পথে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই আলোচনায়। চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম। এরপর রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, এমপি, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমার বাদিকে রয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগর উত্তর। সবশেষ রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান, নিরাপত্তা বিশ্লেষক ও মুখপাত্র জনতার দল। আপনাদের চারজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডেল এইচ খান আপনাকে দিয়ে। আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখছেন বাংলাদেশের তো প্রায় সমুদ্রটা ছাড়া বাকি সব দিকেই ভারত বেষ্টিত। প্রতিটি জায়গা থেকেই আপনার পুশিনের একটা চেষ্টা হচ্ছে। আমাদের সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আমরা ঠেকিয়ে দিচ্ছি বা আমরা তাদেরকে আসতে দিচ্ছি না অবৈধভাবে। কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একটা ফিগার দিয়ে বলেছেন যে এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ছোট ছোট ঘর করা হয়েছে যেখানে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মুসলিম, বিশেষ করে মুসলিম এবং বাংলা ভাষাভাষী তাদেরকে ধরে এনে সেখানে রাখা হচ্ছে এবং সময় সুযোগ বুঝে তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশ সরকারের অবস্থান এবং ভারতীয় এই আগ্রাসী নীতির বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা আছেন তাদেরকে এবং আমাদের দর্শক যারা আছেন। টু বি স্পেসিফিক, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার হচ্ছে 4096 কিলোমিটার, আর বাকি 271 কিলোমিটার হচ্ছে মিয়ানমারের সাথে। এবং অলরেডি আপনি যেটা বললেন যে শুভেন্দু অধিকারী, যিনি অত্যন্ত বিতর্কিত, বাংলাদেশের ব্যাপারে প্রচণ্ড ডিসরেসপেক্ট দেখান এবং জাস্ট তার নির্বাচনের অব্যবহিত পূর্বে তিনি বলেছেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এখন আছে সে নাকি বৈধ না, বৈধ প্রধানমন্ত্রী নাকি ওনাদের দেশে আছেন এখন। অত্যন্ত বিতর্কিত একজন মানুষ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ইসলাম বিদ্বেষী। এবারে কোরবানি ঈদের আগে উনি গরু কোরবানি নিষিদ্ধ করে দিয়েছেন তার এলাকায়। উনি বলেছেন যে 4800 অলরেডি রিপোর্ট করেছে এবং আরও 800+ ওয়েট করছে, যেটা তারা সহসাই করে দিবে। 836 জন, 836 টু বি স্পেসিফিক। তো এগুলো হচ্ছে নাম্বারস, যেগুলা ভয়াবহ একটা সংখ্যা। তো আপনি যেটা জানতে চাইলেন, এখানে আসার আগে একটু পেছনে যেতে হবে। সেটা হচ্ছে যে ভারত কিভাবে পরিকল্পিতভাবে মুসলমানদেরকে এখানে নির্যাতন করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে এটার জন্য ভুক্তভোগী করার চেষ্টা করছে, সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে তারা প্রথমে যেটা করলো সেটা হচ্ছে তাদের নাগরিকদের আইডেন্টিটি চেক করলো। এরপরে সিএএ নামে একটা অ্যাক্ট দিল, যেখানে তারা বলল বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান, এই 3টা কান্ট্রির ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসারী যদি ভারতীয় নাগরিকত্ব চায় তাহলে ফাস্ট ট্র্যাক তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তার মানে এখানে ফার্স্টে কিন্তু মুসলমানদেরকে আলাদা করা হলো। এরপরে আপনি দেখবেন এসআইআরের মাধ্যমে তারা যেটা করলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যালোন 96 লক্ষ উদ্বাস্তু তৈরি করা হলো, যার ভিতরে 36 লাখ হচ্ছে স্ট্রেটওয়ে মুসলমান, বাকিরা হচ্ছে নিম্নবর্ণের হিন্দু, যারা বেসিক্যালি গোপালগঞ্জ থেকে মাইগ্রেট করে ওখানে গেছে। তাহলে এদিকে শুভেন্দু বাবুর হাতে আছে 96 লাখ, আর এদিকে 19 লাখ আছে হচ্ছে হেমন্ত বাবুর কাছে, যিনি অন রেকর্ড ক্যামেরায় বলছে যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে নাকি এই ধরনের অনুপ্রবেশকারী সলভ করার জন্য কোনো আইন নাই, যা মিথ্যা এবং ভুল। আইন কিন্তু আছে, 2013 থেকে এটা এনাক্টেড আছে, কিন্তু উনি বলছেন এই ধরনের কোনো আইন নাই এবং সেই কারণে তারা ফার্স্টে হোল্ডিং এরিয়াতে রাখে, তারপরে অন্ধকার হলে পরে বাংলাদেশের ভিতরে পুশ করে দেয়। হাত দিয়ে এরকম দেখাইছে যেভাবে পুশ করে দেওয়া হয়, ঠিক আছে। আমি এটা বাস্তবতাটা বললাম যে ওখানে কি আছে। তাহলে অ্যাপারেন্টলি কত দাঁড়াইলো? 1,15,00,000, 19 লাখ প্লাস হচ্ছে 96 লাখ।
তো এখানে আবার ভারতের সুপ্রিম কোর্ট একটা রুলিং দিছে যে একজন ম্যাজিস্ট্রেট যদি এইটুকু নিশ্চিত করতে পারে যে কোনো একজন নাগরিকের ভারতীয় নাগরিকত্ব নাই, তাহলে তাকে ডিপোর্ট করা যাবে। একটু গ্যাপ আছে, কোথায় ডিপোর্ট করা যাবে এটা বলা নাই। তাহলে বাংলাদেশের সীমান্তের চারপাশে যেই সব আপনি ডিপোর্টেবল লোক পাবেন, তাদের আলটিমেট গন্তব্য হচ্ছে বাংলাদেশ। তো এর ভেতরে ধরেন 4000 চলে আসছে, 4800 চলে আসছে, ওরা বলছে। এখন এই জায়গাটাতে এসে আপনি যদি আমাকে ফার্স্ট বলার চেষ্টা করেন যে সরকারের প্রতিক্রিয়া কী, আমি তো এখানে অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি যে আমরা বিজিবিকে সামনে নিয়ে আসতেছি। আপনি বিএসএফ কি সামনে দেখতেছেন? লিড দিচ্ছে হেমন্ত, লিড দিচ্ছে শুভেন্দু। তার মানে পলিটিশিয়ানরা তাদের পলিটিক্যাল যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা এখানে ক্যারি করবে। সরকারের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? সরকারের সংসদ সদস্য আছেন এখানে? সরকারের কাছে আমার প্রশ্ন এবং পরামর্শ দুটোই আছে। প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কেন বিজিবি এটা হ্যান্ডেল করবে? এটা তো মানে অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল ইস্যু। সো আমরা বিজিবি যার অধীনে, আমরা সেটা দেখতে চাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছেন তিনি যদি সলিমপুরে 3 বার যেতে পারেন, বর্ডারে কয়বার যাবেন? জি, আমরা শহীদুল ইসলাম বাবুল এমপি আপনার কাছ থেকেই জানবো বিষয়টা। মানে পুরো বিষয়টা আপনি জানেন এবং শুনলেন। সরকারের প্রতি স্বাভাবিক রাষ্ট্র ক্ষমতা থাকলে অনেক অভিযোগ থাকে। না ঠিক আছে, উনি যেগুলো বলছেন প্রেক্ষাপট তো এটাই, বাস্তবতা যেটা। বিশেষ করে এবার ওয়েস্ট বেঙ্গলে শুভেন্দুর নেতৃত্বে যে সরকার হলো, এটা তো বাংলাদেশের জন্য খুব অ্যালার্মিং ছিল। শুধু বাংলাদেশের না, ভূ রাজনীতি, আমাদের অঞ্চলের রাজনীতির জন্যে, মানে এরকম এক্সট্রিমিস্ট কোনো মানুষ যে এইভাবে ক্ষমতায় যেতে পারে, রাজ্য সরকার গঠন করবে, এটা আসলে অকল্পনীয় ব্যাপার। মানুষের মনস্তত্ত্বেই পরিবর্তন হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে আর কি। এবং তাদের জিকিরটা তো ছিল এটাই, হিন্দুত্ববাদ। হ্যাঁ, এর বাইরে যা কিছু আছে সব তারা ভেঙে চুরমার করে দিবে, মিসমার করে দিবে। সঙ্গত কারণে আমরা ভেবেছিলাম যে উনি বোধহয় এটা নির্বাচনে ভোট পাওয়ার জন্য একটা রেটোরিক্যাল তার বক্তব্য, কিন্তু পরবর্তী সময়ে যেটা দেখছি আমরা অ্যাক্টিভিটিস, এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। এখন এটাও ঠিক যে আসলে আমাদের চারদিক দিয়ে ভারত, আমরা ইচ্ছা করলেই তাদের সাথে কি বলবো, মানে মানিয়েই তো চলতে হবে। মানানো মানে আবার এই না যে নত জানো। হ্যাঁ, এই যে ধরেন বিজিবি পার্ট অফ গভর্নমেন্ট, বিজেপি তো সরকারেরই অংশ, আমাদেরই অংশ, বা স্থানীয় জনগণ যারাই বলেন, তারা যেভাবে মোটামুটি চেষ্টা করছে প্রতিরোধ করবার জন্যে। আমি যতটুকু দেখলাম ফরেন মিনিস্ট্রি, তাদেরকে বারবার বলা হচ্ছে, চিঠি দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্যে। এখন তারা যদি সেটা কর্ণপাত না করে, তাহলে গভর্নমেন্টকে আরও সিরিয়াস স্টেপ নিতে হবে, স্টেপস নিতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আমাদের সামনে কোনো অল্টারনেটিভ নেই। ধরেন এর আগেই আপনার রোহিঙ্গার কত লক্ষ এখানে আমাদেরকে চাপিয়ে দেওয়া হলো, মানে কি বলে, দুর্বল যেখানে সেখানেই তো আঘাত করে। ওনারা তখন মহামানব হিসেবে এই 18 কোটিরে খাওয়াইতে পারো, আর 1 কোটি খাওয়াইতে পারবে না, এরকম একটা ইস্যু আর কি। তো ওনারাই আমাদের খাওয়াইছে, কিন্তু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে সিরিয়াসলি এগুলোকে করা হচ্ছে, মানে প্রোটেক্ট করা হচ্ছে। এবং আমি দেখছি মুখোমুখি হেড টু হেড বিজেপি সিরিয়াসলি ভূমিকা পালন করছে, এবং সেটা তারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই। উনি যেটা ডেল ভাই যেটা বলেছে সেটাও ঠিক আছে। আমি মনে করি গভর্নমেন্টকে এই সময় আরও সিরিয়াস ভূমিকা পালন করতে হবে। বিষয়টা খুবই গুরুতর। আমাদের এই জনসংখ্যা আমরা সামাল দিতে পারছি না, আবার এভাবে যদি তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যেটা, সেটা আমাদের জন্য একটা বিরাট চাপ হয়ে যাবে এবং এটা দুর্বলতা হবে, এটা আমরা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমাদের গভর্নমেন্ট এই বিষয়ে সিরিয়াস আছে এবং অনেক কাজও হচ্ছে ভিতরে। সম্পর্কটা ওই কি বলবো, কূটনীতি যেটা, হ্যাঁ, এটা তো যুদ্ধাঙ্গী হওয়ার সুযোগও নাই, বা সেটা করাও যাবে না। হ্যাঁ, বাট নরমে গরমে কৌশলে, যেটা জাতীয় এবং আন্তর্জাতিক নানান ধরনের প্রেক্ষাপট চাপ দিয়ে বিষয়গুলো করতে হবে। এবং এই বিষয়ে আমার গভর্নমেন্ট খুব সিরিয়াস আছে। আমি যতটুকু জানি কাজ হচ্ছে, কাজ হবে। এবং তারা যেভাবে বলছে সব যে সেভাবে ফেরত পাঠাইতে পারছে, বাস্তবতা এটাও নাই। এটা তাদের স্ট্র্যাটেজি। শুভেন্দু যেটা বলেছে এটা হয়তো তার পলিটিক্যাল বক্তব্য, বা ভোট নিয়েছে মানুষকে আশ্বস্ত করা। 4800 যে সে পাঠিয়ে দিতে পেরেছে, এটা আমার মনে হয় না এই বক্তব্য ঠিক আছে। হ্যাঁ, এবং প্রোটেক্ট করা হচ্ছে সব জায়গায়, বিজিবি সতর্ক আছে, অতিরিক্ত বাহিনীও সেখানে মোতায়েন করা হয়েছে, এবং মোটামুটি আমাদের সীমান্তগুলা সিরিয়াস, গভর্নমেন্টের অবস্থা সিরিয়াস। মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনারা সরকারের এই পদক্ষেপে সন্তুষ্ট কিনা দল হিসেবে আমি জানতে চাচ্ছি। বিশেষ করে পুশিন যেই ঠেকানোর যে ব্যবস্থাটা, এটা সরকার যথাযথ যে গুরুত্বের কথা বলছে, সেই গুরুত্ব আপনারা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা তো দুইজন সহ-আলোচকের কাছ থেকে এসেছে। পরিস্থিতি খুব ভয়াবহ, খারাপ অবস্থা ওখানে বিরাজ করছে, মানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে।
তো এখানে আমাদের সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু আসলে পরিস্থিতি যতটা গুরুতর, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত, এটা আমাদের নিরাপত্তার সাথে জড়িত। এই ক্ষেত্রে ভারত আমাদের প্রতিবেশী, আমরা তাদেরকে বদলাইতে পারবো না। ভারত আমাদের প্রতিবেশী থাকবে, আমরা তাদের প্রতিবেশী থাকবো, কিন্তু ভারতকে আন্তর্জাতিক সীমান্ত যে বিধি আছে সেটা মেনে চলতে হবে। সেই মেনে চলার ক্ষেত্রে সরকারকে আরও সোজা হয়ে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে। সরকার এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের দেশ, আমরা আমাদের সীমান্ত আমরা রক্ষা করতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। এখানে দেশের জনগণ সরকারের সাথে আছে। এই সরকার তো মাত্র নির্বাচিত হলো, এখনও ঘাবড়াবার তো কিছু নাই যে আমি একা পারবো কি না। দেশের 18 কোটি মানুষ তাদের সাথে থাকবে। আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব সবার উপরে। প্রতিবেশীকে আমরা সম্মান করব, তাদের সাথে আমরা সমতাভিত্তিক এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করে তাদের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখব। সরকার এখানে এখন পর্যন্ত ভারতীয় কূটনীতিকদেরকে ডেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ করে নেই। আমি তো মনে করি পার্লামেন্টেই এখন অন্য প্রশ্নোত্তর এগুলো বন্ধ রেখে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করা দরকার, এবং পার্লামেন্টের অধিবেশন এর অন্য কার্যক্রম মুলতবি রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায় এই বিষয়ে কথা বলা দরকার, এবং সরকার আন্তর্জাতিক শক্তিগুলোর সাহায্য নেওয়া দরকার। এখানে যে একটা লঙ্ঘন হচ্ছে, দ্বিপাক্ষিক চুক্তি এবং আন্তর্জাতিক আইন যে লঙ্ঘন হচ্ছে, এ ব্যাপারে সরকারকে আরও সোচ্চার কণ্ঠ হইতে হবে। নমনম ভাব দেখে কিন্তু কোনো দিন আপনি আপনার অধিকার আদায় করতে পারবেন না। এজন্য সীমান্তে যে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং সীমান্তে ভারত কর্তৃক যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটার বিরুদ্ধে সরকারকে দেশের সকল দলকে নিয়ে বসা দরকার এবং সোচ্চার প্রতিবাদ জানানো দরকার। অবিলম্বে ভারতীয় কূটনীতিকদেরকে ডেকে তাদেরকে প্রতিবাদ জানানো দরকার, এটা আমরা মনে করি। তো সরকার যা করেছে এটাকে এনাফ মনে করার কোনো কারণ নেই, সরকারকে আরও করতে হবে। এখানে লুকোচুরির কোনো কিছু নেই। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আর তারা বলে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরাও বলি তারা আমাদের বন্ধু রাষ্ট্র। এটা কি বন্ধুত্বের পরিচয় হচ্ছে? এবং যাদেরকে পাঠিয়েছে এমনও আছে যারা তারা ভারতীয় নাগরিক বলে পত্রিকায় প্রকাশ পেয়েছে। তার মানে বাংলাদেশকে ডিস্টার্ব করাটা হলো তাদের মূল কাজ। বাংলাদেশের উপরে তারা হয়তো বাংলাদেশকে তারা শাস্তি দিতে চায়, হয়তো বা জনগণকে শাস্তি দিতে চায়। কারণটা কি? কারণ তো খুবই পরিষ্কার, কারণ তাদের তাবেদার সরকারকে তারা ক্ষমতায় রাখতে পারে নাই, বিদায় নিয়ে তাদের দেশেই তারা আশ্রয় দিয়েছে। সে মনোকষ্ট তো থাকতেই পারে, যে কারণেই হোক। যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এটার আরও তীব্র প্রতিবাদ চাই, সরকারের পক্ষ থেকে আরও সাহসী আমরা পদক্ষেপ দেখতে চাই। জি, আমাদের সঙ্গে গণফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন। আসলে আমি যেটা দাদা একটু বুঝতে যাচ্ছিলাম, এটা কি আসলে বিগত সরকার, যারা আওয়ামী লীগের সরকার, তারা নেই বা তারা পালিয়ে গেছে বা তাদের এখানে ক্ষমতা নেই, এই কারণেই কি ভারত এটা করছে? না, দেখেন এই ফেলানির বিষয়টা দেখেন। জি, এখন আমাদের কথা হচ্ছে কেউ যদি বর্ডার ক্রস করে তার কি শুট আউট করতে হবে নাকি? তাকে তো অন্যভাবেও মোকাবেলা করা যায়। কিন্তু কতগুলো কিলিং হয়েছে, সিলেট বর্ডার দিয়ে হয়েছে, এদিকে হয়েছে। তো এখানকার যারা বিজেপি আছে তারা বলেন যে বর্ডারের আত্মীয়তা এদিকেও আছে, এদিকেও আছে। বিভিন্ন উৎসবে তারা এদিকে আসে, বিশেষত দুর্গাপূজার সময় এই দিককার যারা আছে কাছাকাছি তারা ওখানে ওই দুর্গোৎসবে দেখতে চায়, এবং পরিজন নিয়েও যায়। কিন্তু তার মধ্যেও ঘটনা ঘটেছে, কত বছর আমরা এগুলো দেখেছি, কিন্তু এগুলোর কোনো বিচার হয় না। ফেলানিটা নিয়ে আমরা খুব সোচ্চার ছিলাম, এবং এটা কুড়িগ্রামের যারা আছে আইনজীবী, সরকারি পিপি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওখানে গিয়ে মামলা পরিচালনা করা। সেই মামলাটা কিন্তু চলেছে অনেক দিন, ফাইনালি কিন্তু এটা আর নিষ্পত্তি হয় নাই, ঝুলে আছে। তো আমরা তো প্রত্যেকটা কিলিংয়ের বিচার চাই। আপনি শুনেছেন বিজেপি কাউকে হত্যা করেছে? ইন্ডিয়ান কোনো নাগরিক? সব সময় দেখবেন যে বিএসএফ হত্যা, আমাদের দেশে এরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ক্ষমতা। তো আমাদের কথা হচ্ছে এইসব বর্ডার দুনিয়ার সব জায়গায় আছে, কিন্তু এই হত্যাকাণ্ডটা একেবারে অন্যায়, অমানবিক। তুমি তাদের ধরো, গিয়ে শাস্তি দাও। বর্ডার ক্রস করার যে অপরাধ আছে সেটা তো হইতে পারে, কিন্তু সেটা হচ্ছে না। তবে রিসেন্টলি কালকে বোধহয় দিল্লিতে বিজেপি বিএসএফ চিফদের বৈঠক আছে,
তারা হয়তো আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করবে, কিন্তু এখন যে তুমি পুশ ইন করতেছো আর পুশ আউট হচ্ছে, এই যন্ত্রণা থেকে তো আমাদেরকে রেহাই দিতে হবে। আমরা পুরা জাতি উদ্বিগ্ন। তুমি কয়েকশো লোক, হাজার লোক এদিকে ঠেলে দিবা, তাদের বাড়িঘর কোথায় আমরা জানি না, তারা বাংলাদেশি না ভারতীয়, এই বিষয়টা তো সঠিকভাবে উত্থাপন করা হচ্ছে না। আপনি এখন দিল্লির থেকে লোকজন ধরে নিয়ে আসছে, বলতেছে তো ওখানে নাকি জমা করা হয়েছে, তাদেরকে নিয়ে আসবে, বোম্বের থেকে নিয়ে আসবে। আর পশ্চিমবাংলাতে এবার তো ভোটার লিস্ট উনি বলেছেন অধিকাংশ যে বাদ দেওয়া হয়েছে, এই ভোটগুলো তো হয়তো তৃণমূলে যাওয়ার কথা ছিল। ভোটের কারচুপি দিয়ে তৃণমূল কিন্তু এবার হেরে গেছে প্রথমেই। তো সেই কারণে আমরা মনে করি সীমান্তের শান্তিপূর্ণ অবস্থানটা খুবই জরুরি। এখন সুন্দরবাবু আসতে উনি কি কাঁটাতার বেড়া টেরা দেবে ইত্যাদি দিতে পারে, এটা যে কোনো দেশে, অনেক দেশেই হয়। তো অন্তত যে কোনোভাবে হোক দুই দেশের একটা সমঝোতা হওয়া দরকার, এইটা আমরা আর পাচ্ছি না। আর কতদিন এটা নিয়ে, উনি যেমন বলতেছে এটা খুবই জরুরি বিষয়, পার্লামেন্টে অন্য আলোচনা স্থগিত রেখে এটা করা দরকার, ওনার দৃষ্টিতে এই পর্যায়ে চলে গেছে। তা আমি মনে করি এই ইস্যুগুলো আমাদের সরকারের পক্ষ থেকে ডায়ালগ করা উচিত, এবং করছে তারা। আমরা দেখতে চাই যে এটার কী সমাধান হয়, কিন্তু এইদিকে তো এটা স্থিত অবস্থা বজায় রাখা হচ্ছে না। আমি দাবি করবো যে আপাতত স্থিত অবস্থা বজায় রাখো, তোমরাও ঠেলে দিও না, আমরাও আবার তার আগে আরেকটা ঠেলা দিয়ে ওদিকে পাঠাতে চাই না। এই জনসাধারণ এরা খুবই, বলতে গেলে কি বলা যাবে, দরিদ্র। হ্যাঁ, অমানবিক ঘটনা তৈরি হচ্ছে। শুধু অমানবিক না, এটা কেমন করা হয়, আপনি একটা ধাক্কা দিলেন এদিকে, আমি আবার আরেকটা ধাক্কা দিয়ে ওইদিকে পাঠালাম, এবং 36 ঘন্টা অবরুদ্ধ করে রাখা। হ্যাঁ, শিশু বাচ্চা। হ্যাঁ, দেখলাম তো। তো আমার মনে হয় সরকার এটা নিয়েছে খুব, তারা শক্তভাবে এটা দেখবে। তো আমার এই বর্ডারের ঘটনা নিয়ে আমাদের যে অন্য ইস্যু আছে আপনি যেটা বললেন, সেগুলো যেন ধামাচাপা পড়ে না যায়। আমাদেরও এখন সোচ্চার হওয়া উচিত যে আগামী গঙ্গা চুক্তি সহ যেগুলো হওয়ার কথা সেগুলো যেন আরও শক্তভাবে আমরা অর্জন করতে পারি, এবং ভারতও যেন নমনীয় হয়ে আমাদের বিষয়গুলো তারা দেখে। কেন ভারত নমনীয় হবে? তো নমনীয় না হলে তারা তো উপরে আছে, তাই না? তো তাদের তো একটু নমনীয় হইতে হবে, যেহেতু আমি নিচের দিকে আছি। সুতরাং এই বিষয়গুলো তো আমার অধিকারটা বেশি, নিচের দিকে যারা আছে তারা যাতে সঠিকভাবে তাদের ন্যায্য অধিকারটা থাকে, সেটা তো ওকে বিবেচনা, এটা আন্তর্জাতিক আইনেও আছে। সেটা আপনি ন্যায়ের কথা বলছেন, হ্যাঁ, ন্যায় কি প্রতিষ্ঠা হচ্ছে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো, এবং এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পাবলিক পার্লামেন্ট, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর পাবলিক পার্লামেন্টে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান, ডেলিজ খান। আমরা বিরতির মধ্যেই আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে গঙ্গার পানি বন্টন চুক্তির 30 বছর শেষ হচ্ছে এই বছরের ডিসেম্বরে, নতুন করে নবায়ন করতে হবে। সেই সঙ্গে তিস্তার বিষয়টি ঝুলে আছে দীর্ঘদিন ধরে। এছাড়াও অমীমাংসিত বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে। সেই দর কষাকষির ক্ষেত্রে আলোচনা কিংবা চাপ তৈরির কোনো উদ্যোগের অংশ হিসেবে কি এই পুশিন বিষয়টা হচ্ছে কিনা? ধন্যবাদ। আপনি যেই গঙ্গা এবং তিস্তার কথা বললেন, গঙ্গা চুক্তি আমাদের দেশটা যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরপরই 1975 সালে অলরেডি ফারাক্কা ব্যারেজ রেডি, ঠিক আছে? তো যখন ফারাক্কা ওপেন করতে চাইলো তখনকার আমাদের রাষ্ট্রপ্রধান জানিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, এবং বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবুর রহমানের যেহেতু একটা কৃতজ্ঞতার সম্পর্ক ছিল, তখন ইন্দিরা গান্ধী বলল 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে এটা আমাকে অন করতে দাও, ঠিক আছে? এই 41 দিন আজ পর্যন্ত শেষ হয় নাই, ঠিক আছে? এবং এই ফারাক্কা কারণে যে ঘটনাটা ঘটছে, গঙ্গা নদীটা যে নামার পরে একটা জায়গায় এসে ভাগীরথী অথবা হুগলি নাম নিয়ে কলকাতার দিকে চলে গেছে, আর বাকি মেইন স্রোতটা ঢুকছে হচ্ছে বাংলাদেশে পদ্মা নাম। ওরা এখন যেটা করে, ফারাক্কা ব্যারেজের ওখান থেকে ওই হুগলি নদী দিয়ে মেইন পানিটা নিয়ে যায়, আর তারও আগে এই 2500 কিলোমিটার রাস্তা কিন্তু ক্রস করে আসে গঙ্গা নদী। এই 2500 কিলোমিটারের ভেতরে কমপক্ষে 3000 জায়গায় ক্যানেল করা আছে, বাদ দেওয়া আছে,
তার মানে আমি আপনার এখান থেকে চুক্তিতে আলোচনা করতেছি যে এই পাইপের মাথায় টেপে আপনি কয় ফোঁটা পানি পাবেন, কিন্তু এই টেপের পানি ওখানে যাওয়ার আগে অর্ধেক শেষ অথবা তার চেয়ে বেশি শেষ। একই ঘটনা তিস্তার ক্ষেত্রে গজলডোবা বাঁধ যেখানে দেওয়া আছে, ওই বাঁধ থেকে 270 কিলোমিটার লম্বা একটা সাইড ক্যানেল করে পুরো পানি সরায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনার তো ব্যারাজে পানিই আসে না। সো এটা নিয়ে এখন আপনি কি চুক্তি করবেন সেটাও দেখা যাক। আর ধরেন গঙ্গা চুক্তিও যেটা হয়েছে আমাদের সাথে, তাদের 54টা নদী, তার ভিতরে একমাত্র গঙ্গা আর তিস্তা নিয়ে একটু কথা আগাইছে, আর বাকিগুলো নিয়ে এখনও কিছু হয় নাই। এখন তাহলে গঙ্গার জন্য যেটা হয়েছে, গঙ্গার অলরেডি যে এক্সিস্টিং চুক্তি আছে, যেটা 96 গিয়ে শেখ হাসিনা করতে পারছিল একটা টাইম ফ্রেমে, তখন কংগ্রেসও ছিল না, তখন এই বিজেপি টিজেপিও ছিল না, একটা ইউনাইটেড গভর্নমেন্ট ছিল, ওই টাইমে এটা করে ফেলছে দেবগুরু সাহেবের সাথে। এখন ওইখানেও কিন্তু ইন্ডিয়া তার পূর্ণ স্বার্থ বজায় রাখছে। স্বার্থটা কি ব্যাখ্যা করে বললাম না, শর্টকাটে যেটা বলি যে ওর জন্য পানি গ্যারান্টি করছে, সে ফুল ফ্লো পানি যখন থাকবে তখন 40,000 কিউসেক সে পাবেই, এটা ইনশিওর করছে। বাংলাদেশের জন্য কোনো গ্যারান্টি নাই, 35,000 কিউসেকের একটা গ্যারান্টি দেওয়া আছে, যেই টাইমে অলরেডি গঙ্গা নদীতে পানি সর্বনিম্ন পর্যায়ে থাকে। তো এটা গেল হচ্ছে গঙ্গা আর তিস্তার যেটা আপনি বললেন। আমি ওই জায়গাটাতে আপনার মূল প্রশ্নে আসার আগে, যে এটা কি প্রেশার ক্রিয়েট করার কোনো টেকনিক কিনা, ওটাতে যাওয়ার আগে এই জায়গাটুকুতে আমি একটা কনক্লুড করে দিয়ে যাই। সেটা হচ্ছে যে আপনি 2টা নদী 3টা নদী নিয়ে আলোচনা করে ইন্ডিয়ার সাথে পারবেন না, আপনাকে 54টা নদী নিয়ে টোটাল বেসিন ওয়াইড আলোচনায় বসতে হবে। এই জায়গায় আপনার চায়না বলেন, ইউএসএ বলেন, আন্তর্জাতিক আদালত বলেন, পানি সংস্থা যেগুলো আছে তাদের সবার কাছে যাইতে হবে। 1 by 1 বাইলেটারালি আপনি এটা পারবেন না। আপনি অলরেডি ব্যাকফুটে আছেন, এবং অলরেডি ভাই যেটা বললেন, উজানা যে থাকে সে সবসময় মনে করেন আপার হ্যান্ডে থাকে। আপনি নিচে থেকে খুব একটা লাভ নাই। আপনি এই যে এখন পদ্মা ব্যারেজ বানাবেন, পদ্মায় পানি আসলে পরে না আপনার ব্যারেজের কাহিনীতে যাবেন। যখন মনে করেন যে ব্যারেজে পানি আটকে যায়, যখন নিচের দিকে পানির ফ্লো কমে যায়, তখন কি সমস্যাটা হয় জানেন? নদীর সাথে পলি আসে, এই পলিটা ধুয়ে যায় না, তখন নদীর বেড আস্তে আস্তে ভরে যায়। পরে যখন উপর থেকে পানি ছেড়ে দিবে তখন মনে করেন যে বন্যা হয়, ফ্ল্যাশ ফ্লাড হয়। নাও কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, যেটা হচ্ছে যে এই যে পুশিনের যে ঘটনাটা আছে, এটার কারণে কি হচ্ছে আমাদের দর্শকরা অনেকে জানেন, তারপরে আবার আমি বলি, অনেকেরই ধারণা যে বিএসএফ বোধহয় ভারতের একমাত্র সীমান্তরক্ষী বাহিনী। তা না, বার্মার সঙ্গে ওদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে এটার নাম হচ্ছে আসাম রাইফেলস। চায়নার সাথে তাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে এটার নাম হচ্ছে ইন্দো তিব্বত পুলিশ, বর্ডার পুলিশ, ঠিক আছে? আর ভুটান আর ইয়ার সাথে, নেপালের সাথে যে পুলিশ আছে এটার নাম হচ্ছে এসএসবি, সশস্ত্র বিমা বল। শুধুমাত্র 2টা মুসলিম রাষ্ট্র, পাকিস্তান আর বাংলাদেশের এগেনস্টে তাদের আছে বিএসএফ। সুতরাং বিএসএফ ইজ এক্সপার্ট ইন মুসলিম কিলিং অ্যান্ড মুসলিম হান্টিং, ঠিক আছে? সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, ওরা যে বড় প্ল্যানটা করছে, এই প্ল্যানের জন্য আপনি এখন বিএসএফ এর হেডের সাথে বসবেন, বসে নতুন কি কথা বলবেন? এখন নতুন কথা বলার কিছু নাই, কারণ তারা একটা বড় পরিকল্পনার একটা অংশ হিসেবে কাজটা করতেছে, এবং তারা এই ফোর্সটাকে আলাদাভাবেই বানাইছে যেন তারা এক্সপার্ট হয়, বাংলাদেশের ভিতরে এক্সপেল করবে ওদের যে মুসলমান যারা আছে তাদেরকে ফার্স্টে বেওয়ারিশ বানাবে, তারপর বাংলাদেশের ভিতরে পুশ করবে। এই সাহস কেমনে পাইছে? কারণ আপনি রোহিঙ্গাদেরকে নিছিলেন, তখন এটা পাইছে সাহস। আচ্ছা, এখন এই জায়গাটাতে আপনি হয়তো প্রশ্ন করবেন যে তাহলে করণীয় কি আছে? করণীয়র ভিতরে আমি যেটা ফিল করি, সরকার যথেষ্ট করতেছে না। ভাই যেটা বলছেন, সংসদে এখন এটা হট টপিক হিসেবে ডিসকাস হওয়া উচিত, ঠিক আছে? এখন ধরেন সরকার করছে না, বিরোধী দলের পক্ষ থেকেও তো আলোচনা আনা হচ্ছে না। এখন তো আমরা ভোট দিয়েই তো তাদেরকে পাঠাইছি সংসদে। এই যে আমি বললাম, আমিও তো বিরোধী দলের একজন, সংসদের কথা বলা হচ্ছে সংসদে এটি তো বিরোধী দল, সরকারি দল সবাইকে দৃষ্টি আকর্ষণ করে। এখন এটা মানে আপনি এই জায়গায় আসলে যখন ভোট দিয়ে সিলেক্ট করে পাঠাই দিয়েছেন ওই জায়গায়, এখন পছন্দ না হলেও মনে করেন যে ওদের উপরই আস্থা রাখতে হবে। আপনি তাদের মেধা নিয়ে প্রশ্ন করতে পারেন, তাদের অ্যাকশনেবল মানে ফোর্স নিয়ে কোশ্চেন করতে পারেন, ইনিশিয়েটিভ নিয়ে কোশ্চেন করতে পারেন, বাট দে আর নাও আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, দে আর নাও আওয়ার অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট। সো তাদেরকে তাদের হাতে এখন সময় দেওয়া লাগবে, অস্থির হওয়া যাবে না। যেইটা সরকার করতে পারে এই মুহূর্তে, নাম্বার 1, সেটা হচ্ছে যে বিজিবিকে বারবার সামনে আনার মানে ঠিক হচ্ছে না, কারণ বিজিবি একটা ফোর্স। বরং আপনি বিএসএফকে অ্যাটাক করেন। কিভাবে অ্যাটাক? বিএসএফকে অ্যাটাক করেন এভাবে, বিএসএফকে যেন স্যাংশনের আন্ডারে আনতে পারেন। বাহিনীকে কিন্তু স্যাংশনে আনা যায়। ভাই কিছুক্ষণ আগে যেটা বললো, আমি স্ট্যাটিস্টিক দিয়ে বলতেছি, বিএসএফ আছে পাকিস্তান সীমান্তে, বিএসএফ আছে বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশ সীমান্তে গত 20 বছরে 1200 লোককে গুলি করে হত্যা করছে, পাকিস্তান সীমান্তে একজনও হত্যা করে নাই। কীভাবে সম্ভব? কারণ পলিটিক্যাল ওই স্ট্রেংথ আছে, মানে একটা পাকিস্তানি ওখানে ফেলবে, সাথে সাথে মনে করেন যে দরকার হলে পারমাণবিক বোমা মেরে দিবে, যুদ্ধ করতেছে তারা। আচ্ছা, তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে
মানে এইটা যে শুধুমাত্র বিজিবির সমস্যা না, এটা সরকারকে বুঝতে হবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে তাকে বুঝতে হবে যে এইটা একটা বিরাট ন্যাশনাল ইস্যু। সো ফার্স্টে এটা বুঝতে হবে। 2 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি ওখানে যে পুশিনের ঘটনাগুলো ঘটতেছে এইটা পর্যাপ্ত পরিমাণে ফুটেজ সংগ্রহ করতে হবে। দরকার হলে আইনজীবীদেরকে ওখানে পাঠাইতে হবে, পাঠায়া এই জাতীয় আইনি যে তথ্যগুলো দরকার হয় এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। ইন্টারন্যাশনাল মিডিয়াকে এঙ্গেজ করতে হবে এই জায়গায়। এটা তো একটা হিউম্যান রাইটস ভায়োলেশন, এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। এই ক্রাইসিসটাকে আপনি গ্লোবালি তুলে ধরতে হবে। ইন্ডিয়া ইজ এ বিগ ডেমোক্রেসি, সে এটাকে ভয় পায়, তাকে এই জায়গাটাতে আনতে হবে যে তুমি এখানে মানবতা বিরোধী অপরাধ করতেছো, সুতরাং এইটা ওখানে আনতে হবে। নেক্সট হচ্ছে মিডিয়ার পাশাপাশি আপনি এই যে এনজিওগুলো বাংলাদেশ আছে, UNHCR নামে একটা এনজিও আছে যারা রোহিঙ্গাদের নিয়ে কাজ করতেছে, সারা বিশ্ব বস্তু নিয়ে কাজ করে, কই তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে না তো। ফাইনালি একটা কথা আমি বলবো, সরকারকেও বুঝতে হবে যে সব খেলা তার একার খেলার দরকার নেই, সে এত খেলা শেখে নাই, ঠিক আছে। 51% ভোট নিয়ে মনে করেন যে চলে গেছে, সরকার বানায় ফেলছে। বাকি যে পলিটিক্যাল দলগুলো আছে তাদের কাছেও তো ব্রেইন আছে, তাদের কাছেও তো পরামর্শ আছে, তাদেরকে ডাকেন এক জায়গায়, এইটাকে নির্ধারণ করেন যে দিস ইজ এ ন্যাশনাল ক্রাইসিস। ন্যাশনাল ক্রাইসিসে আপনার দলবাজি করার দরকার নাই তো, আপনি সব পলিটিক্যাল পার্টিকে ডাকেন, তাদেরকে নিয়ে বসেন এবং ন্যাশনালি এই ইস্যুটাকে সলভ করার চেষ্টা করেন। আমরা প্রত্যেকটা ইস্যুকে দলীয় বানানোর চেষ্টা করি, এত ক্রেডিট নেওয়ার দরকার নেই। জি। থ্যাংক ইউ। যে আমরা যেতে চাই সুব্রত চৌধুরী আপনার কাছে। আমি আপনার কাছে আসলাম এই কারণে, আইনগত যে দিকটা যেটি ডেলিজ খান বললেন যে এই যে দীর্ঘদিন ধরে যে সীমান্ত হত্যা হচ্ছে, এই হত্যার বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া বা আন্তর্জাতিক সংস্থাগুলোর ইয়ে করার কোনো সুযোগ আছে কিনা? না, ইস্যুটা তো আন্তর্জাতিকরণের স্কোপ আছে, তো বাংলাদেশ এই মুহূর্তে সেই জায়গায় যাবে কি না তার তো আরও নানান বিষয় আছে না। আর বিষয় তো বর্তমান সরকার মাত্র 3 মাস হলো, সব কিছু বুঝে উঠতে তো একটু সময় লাগবে। আর এমপি সাহেবরাও যারা আসছে অধিকাংশ নতুন, তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় সরকার পরিস্থিতি অবজারভেশনে রাখছে এবং এখান থেকে কিভাবে উত্তরানো যায় সেই চেষ্টাও তারা করবে। কিন্তু আমরা চাই যে না ইমিডিয়েটলি কিছু একটা করে ফেলো, হ্যাঁ, সেটা বোধহয় সম্ভব হবে না। আপাতত আলোচনা শুরু হচ্ছে দিল্লিতে, তারা সেখানে বসুক, কথাবার্তা বলুক, আর এইদিকে একটু পরিবেশটা যেন শান্ত থাকে। ডিউরিং বৈঠকের সময় এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আইনগত দিকের ব্যাখ্যা হচ্ছে স্ট্যাটাসকো থাকবে। আমরাও পুশ আউট করবো না, তারাও পুশ ইন করবে না। আলোচনার মাধ্যমে একটা সলিউশন বের হয়ে আসবে, কী করা যায়। তো সেটা অবশ্যই সরকার এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে। আর আমাদের তো পররাষ্ট্র মন্ত্রণালয় তো সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী আর উপদেষ্টা। এটা একটু আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। 2 জন লোক কেন এই সব ইস্যুতে একসাথে ঘুরে বেড়াবে? আইদার পররাষ্ট্রমন্ত্রী যাবে অথবা উপদেষ্টা যাবে। এখন সরকার তো এখন দেখি যে উপদেষ্টা নির্ভর হয়ে যাচ্ছে, যদিও কথাটা বলতে আমি ওইভাবে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি তো সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন। উপদেষ্টা নির্ভর সরকার আমরা চাই না। আপনি মন্ত্রী দিয়েছেন, প্রতিমন্ত্রী দিয়েছেন, তাদের অ্যাক্টিভিজমটা আমরা দেখতে চাই। শ্যামাবাদ তো মোটামুটি ভালোই বলতেছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু খলিল সাহেব তো সেভাবে দেখে ইয়ে করে না, প্রেস ফেস করে না, হ্যাঁ, বরঞ্চ উনি ওনার জায়গায় থেকে কথা বলে, প্রেসকে থামাইয়া দেয় অনেক জায়গায়। সে এখন বড় জায়গায় চলে গেছে এখন এই হ্যাঁ, সেটা আর কেউ তো রাশিয়াতে চলে গেছে, আর আমার এখানে সীমান্ত অরক্ষিত রেখে আমি বলবো এটা আসলে ঠিক হচ্ছে না আর কি। মানুষের এই যে উনি ভাই যেভাবে কথাগুলো বললো, এগুলো তো মানুষের কথা, হ্যাঁ, যদিও উনি জনগণের সাথে উঠা বসা করে বলছে না, কিন্তু ওনার নিজের অভিজ্ঞতার আলোকে ওনার ভিতরের কথাগুলো বেরিয়ে আসছে। এই কথাটা কিন্তু সাধারণ পাবলিকেরও কথা। তো সরকার সেই জায়গায় বুঝতে হবে। এখানে যে জামাতে ইসলামী বসে আছে, তারা তো এই সরকারকে জনগণের মুখোমুখি করতে চায়। তো ভাই এটা করেন না কেন? আপনি তো বললেন যে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এই বর্ডার ইস্যুটা, সেটা নিয়ে হইচই করেন, ওইটা নিয়ে ওয়ার্কআউট করেন, তাহলে আমরা দেখবো যে আপনারা ভাইব্রেন্ট আছেন ওখানে। কিন্তু আপনারা যে কোনোভাবে হোক বিভিন্ন ইস্যুতে জামাত ইসলামের প্রতি আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ। সরকারকে
সরকারকে জামাত জন ইসলামীর জন একজন ভালো জনগণ সভাপতি থেকে হিসেবে জনগণ আপনাকে থেকে অনেক অনেক ধন্যবাদ। জনগণকে বিচ্ছিন্ন করার একটা পায়তারা কেন করেন? এই যেমন জুলাই সনদ নিয়ে করেন, এখন বর্ডার ইস্যুতে বলবেন যে সরকার তো কিছু করতেছে না। আর ভাই আপনাদের তো দায়িত্ব আছে। এই জন্য তো আমি প্রথম এখানে কথা তুললাম যে সরকারকে পার্লামেন্টের না, না, আপনি নিয়মিত বলেছেন, কার্যক্রম কিন্তু- বন্ধ করে সব কথা পার্লামেন্ট মেম্বাররা বলবেন, তারা হয়তো সেটা বিধি তো- অনুযায়ী বলবেন। আমরা যারা বাইরে আছি ওয়াচ ডগ হিসেবে ভূমিকা রাখি। আমি তো তুললাম না, 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 বিরোধী যে দলের- পার্লামেন্টের অধিবেশন স্থগিত করে আমাদেরকে আপনি বললেই এই তো ইস্যুতে হবে না। কথা বলতে দেখেন হবে। জামাত এত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল, তাদের পার্লামেন্ট পার্টির দেউলিয়াত্ব দেখেন, তারা বুঝলো না জিনিসটা। আমার সেলিম ভাই কত চমৎকার বুঝলো। এটা কি দেউলিয়াত্ব বোঝায়? অফকোর্স দেউলিয়াত্ব। অবশ্যই। আপনার এত সিনিয়র নেতা, বাঘা বাঘা নেতাদের আপনি পার্লামেন্টে পাঠাইছেন, তারা যে এত গুরুত্বপূর্ণ ইস্যুটা ক্যাচ করতে অনেক পারলো না, সময়- তাদের মাথায় আসলো না, অনেক ধরলো না। সময়- সেলিম অনেক ভাই কত সময় চমৎকার public বুঝতে পারলো। opinion-কে- এটা যদি সত্য হয় তাহলে ডালমে কুচ খালা হয়। অর্গানাইজ হয় করে বলতে চাই না। তারপরে কথা বললে এটা আরো বেশি ফ্রুটফুল হয়। একটু মানে আর যদি এতই আন্তরিক হন তাহলে আপনি তুললেন না কেন? সরকারি দলের মাথায় আপনি- কাঁঠাল ভাঙ্গে পার্লামেন্ট মেম্বার, খাইতে চাওয়া। আপনার দেশপ্রেম কি একটু কম আছে আমাদের চাইতে? আমি তো সরকার চালাই। আপনি সর্কার হইলে কি আপনি বিদেশের আমি কাছে সরকার চালাই, আপনি কি বিদেশের আমাকে কাছে বহু মাথা রাজনৈতিক বিক্রি করে দিবেন? প্রেক্ষাপট, কৌশল, আপনি নিরাপত্তা, সরকার চালান বলে সার্বভৌমত্ব সব জনগণের বিবেচনা sentiment-এর করতে বিরুদ্ধে হয়। বোবা হয়ে থাকবেন? এই সরকার আমরা চাই না ভাই। আমার কাজ এই আমি সরকার করছি চাই না ভাই আমরা। আমি জামাত ইসলামের একটা প্রতিবাদ আমরা- মিছিল দেখলাম না। আমরা এই জামাত ইস্যু ইসলামী- নিয়ে আমি তো দেশের বললাম, এই ইস্যু নিয়ে একটা বিবৃতি দেখলাম না। রাজনৈতিক দল হিসেবে সেলিম ভাই, জামাত তার আমি বলছি সঠিক না, ভূমিকা রাখবে। আমি আপনাকে হাইলাইট করছি। মাশাআল্লাহ। দেখেন জামাত ধন্যবাদ আপনাকে, অনেক দাদা ক্ষেত্রে বলতে। দায়িত্বশীল ভূমিকা পালন করে। হ্যাঁ, প্রয়োজনে অপ্রয়োজনে এর আগে ভারতের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে, ভালো করেছে। জামাত ইসলামের একটা ইস্যুটা তো আজকে শুরু হয় নাই, বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে নির্বাচনের পর থেকে। জামাত ইসলামের একটা টোকেন প্রতিবাদ মিছিল আমি দেখিনি। এবং এই ইস্যুতে পার্লামেন্টে একজন পার্লামেন্টারিয়ান সদস্য, সংসদ সদস্য এই ইস্যুতে কথা বলে নাই। আমি সেলিম ভাইকে অনেক ধন্যবাদ দেই যে উনি তবু এখানে হইলেও বলছে। হ্যাঁ, এটাও একটা ফোরাম, আমি মনে করি এটা ফেলনা ফোরাম আমাকে না। এটা নামও ধন্যবাদ তো দিয়ে আমার public আমি অনেক ধন্যবাদ দেই যে উনি দায়িত্বশীল মানুষ হিসেবে উনি বলেছেন। কিন্তু এটা ওনাদের পার্লামেন্ট মেম্বার যারা, তাদের বোঝা উচিত ছিল বা বলা উচিত ছিল। এখানে বলাই শেষ কথা, ওটা আরো বড় হাউস এবং গুরুত্বপূর্ণ হাউস, যেটা মানুষ দেখে, ফলো করে এবং তার একটা মানে কি বলে একটা প্রতিক্রিয়া আছে বা ইফেক্ট আছে সব ক্ষেত্রে। এর চাইতে এটাই বক্তব্য। আর একটা দেখেন, আপনি যেটা বলছিলেন আমরা শুনছিলাম, ধরেন এই আওয়ামী লীগের পুনর্বাসন, হ্যান ত্যান, এগুলো নিয়ে আমরা সবাই কথা বলি, যে যার অবস্থান থেকে কথা বলি। এই যে এগুলো এত কথা হচ্ছে, আপনি ইস্যুটা বলবেন কি বলবেন না। আমাদের জামাত ইসলামের কোনো ভাই, শিবিরের কোনো ভাই বা কোনো কেউ কোথাও এগুলো নিয়ে একটা প্রতিবাদ করেছে বা কোথাও একটা প্রতিরোধ করেছে? অথচ বক্তৃতায় আমরা বলি, হ্যাঁ, সব কিছু বিএনপির উপরে মানে কাঁঠাল ভেঙে খাওয়ার একটা বাস্তবতা আর কি। বিএনপিকে এটাও করতে হবে, ওটাও করতে হবে, এটাও করতে সর্বাঙ্গে হবে। ব্যথা আর প্রতিবাদ আপনি করবেন, মজাটা আপনি লইবেন। আওয়ামী লীগকে লালন করতেছেন তো এখন কয়টা প্রতিবাদ করবো আরে বলেন? ভাই, এই দেখেন, বিএনপি তো এখন আওয়ামী লীগের এই যে নীতি আমার নিয়ে ভাই বলে দিল, চলছেন। বিএনপিকে ভাই, আওয়ামী শুধু লীগকে বিএনপি লাগানো। আওয়ামী লীগ আর হাসিনা শব্দটা নাই, বাকি টোটালটাই আপনারা ধারণ করছেন মনে এগুলোর বিরুদ্ধে কই আপনার অবস্থান মনে দেখি প্রাণে না। ধারণ করছেন। তো কয়টা বলবো বলেন? না, তারা- আপনাদের অন্যায়ের কয়টা প্রতিবাদ করবো? আর বলবেন যে বিরোধী দলের আর অন্যায়ের কোনো কথা কাম নাই, বলছি খালি না। সরকারি দলের বিরোধিতা করেন। আশ্চর্য ব্যাপার। আপনারা করেন না। না, না, আওয়ামী লীগকে ঠেকান, আওয়ামী লীগের লীগের সাথে বক্তৃতা- যে সক্ষতা দেখাচ্ছেন এটা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, জামাতের জন্য কিছু সেই হবে না। সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য না। হ্যাঁ। যেভাবে- কবিতম মনোভূমি রামের যেভাবে জন্মস্থান অযোধ্যা মিছিলের ক্ষেত্র। সুযোগ দিচ্ছেন, এখানে বক্তৃতা দেবে, নিচে যে আওয়ামী লীগকে যেখানে বলবে যে তোরা মিছিল যেভাবে করো, মিছিল ফুলের করো। তোড়া দিয়ে তাদের নেতৃবৃন্দ জেল থেকে বের হওয়ার পর ভাই, মালা দিয়ে বরণ করে নিচ্ছেন, হ্যাঁ, এগুলো এবং সব আপনাদের মানুষ কমিটিগুলোতে 80% লোক বিভিন্ন অঙ্গ সংগঠনের যে কমিটিগুলোতে আপনারা কমিটি সব ঘোষণা আওয়ামী লীগের করছে, আওয়ামী লীগের লোক। প্রমাণ নিতে চাইলে দিতে পারবো, আওয়ামী লীগের লোক। কি কুমিল্লায় চমৎকার। একজন নেতা বের হয়েছে আওয়ামী লীগের, সবাই কি যে ফুলের চমৎকার মালা, দেখা গেল। মিষ্টি খাওয়াচ্ছে। তারপরে কমিটিতে আওয়ামী লীগের লোক, ভোটে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সব ইতিহাস ভুলে গিয়ে জামাত টেকাওয়ার জন্য বিএনপিতে ধানের শীষে ভোট। ভাই, এগুলো তো সব ডকুমেন্ট আছে আমাদের কাছে। আপনারা যদি কঠোর সাতক্ষীরায় হইতেন, আওয়ামী লীগ নাই, আইন শৃঙ্খলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নাই, সেলিম ভাই, তাইলে কি একটা মিছিল করতে হ্যাঁ? পারতো? কুষ্টিয়ায় এটা কি আওয়ামী লীগ আমাদের নাই, কাজ? আমরা কি সর্প আইন হাতে হইয়া- তুলে নিব? সর্প আমরা কি হইয়া আইন হাতে দংশন করা উজয় দ্বারা, আমরা কি আইন মারিয়াও হাতে বাঁচা, তুলে নিব? খাটকা দিয়েও বাঁচা আর কি। আমরা কি আইন আমার ভাইদের ক্যারেক্টার আপনার কি চাচ্ছেন যে জামাত আইন হাতে তুলে কোথায়? নিক? আইন হাতে কোথায়? তুলে নিক?
ওরে বাপ এটা তো আপনাদের কি আইন মানা মানুষ, ওই দেখছেন অবস্থা? আপাতমস্তক আইন মানা দল জামাত ইসলামী। আইন কত সুন্দর করে আইনের মানে, প্রতি শ্রদ্ধাশীল, আওয়ামী লীগ মিছিল করবে ওরা গণতন্ত্রের কথা প্রতি বলবে না, শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারণ আওয়ামী লীগের ঠেকানোর দায়িত্ব ঘরের চুরি হবে, চোর ঢুকছে, এটা পুলিশে কয় আমার আজকে ডিউটি নাই, সেই গল্পের মতো। আপনারা ক্ষমতায় আসতে না আসতেই তারা মিষ্টি খাওয়া শুরু করলো, মিষ্টির দাম অলরেডি বেড়ে গেছে। শুধু বিএনপির সুযোগ দেওয়ার কারণে আজকে আওয়ামী লীগ মহা খুশি। শেখ হাসিনা অডিও বার্তায় বলেছে যে বিএনপি আমাদের কাছে সহযোগিতা চেয়েছিল, আমরা তো ভোট দিয়েছি। কিন্তু এটাও তো বলেছে জামাত ইসলামের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, না, ইনশাআল্লাহ কোথায় তাদের সাথে আমাদের ধর্ম মরণ সম্পর্ক। জামাতের সাথে- আবার এটাও বলেছেন যে আমরা ভারতের ঘনিষ্ঠ জামাতের বন্ধু, সাথে তাদের কোনো হাসিনা অনিষ্ট কথা এটা চাই না। বলবে। সেই পুরনো কথা তিক্ত জামাতের দেখেন সাথে আনবো। হাসিনার কথা বলবে। হাসিনার লোকেরা বাইরে থেকে চিঠি পাঠাচ্ছে যে আমরা আসতেছি জামাত নিধন করার জন্য। তারা জানে যে তাদের পতনের পিছনে এদেশের জনগণের পাশাপাশি দায়িত্বশীল সংগঠনের জামাত কথা বলেন হচ্ছে কি, এই ডিবেটের তো কোনো শেষ না, নাই। সেটাই এই ডিবেটের সত্যের সাথে এক পলক সত্যের আপনাদের সাথে এক দুইজনকে ঝলক ধন্যবাদ, মিথ্যা মিশিয়ে দিলে আপনাদের হয়ে যায়। দুইজনকে ধন্যবাদ না, যে না, জামাতের এই ত্রুটি ইস্যুতে ধরে যে আপনারা আপনারা- আমাদের আপনারা দেশকে এই এত ইস্যুতে- ভালোবাসেন যেটা আগে জানতাম না দাদা। দেশের সোচ্চার হওয়া আপনাদের উচিত salute ছিল জানাই। আপনাদের। এবং আপনারা বিরোধী বাবুল দল ভাই তো আমার হিসাবে পুরাতন বন্ধু। সেলিম ভাই বিরোধী ফেল দল মারলো, fail ওনার করেছে। মতো একটা লোক যদি জামাতের সংসদে থাকতো, দেশের সাথে কত কথা কইতে পারতো, মানুষ ওনার ভোট দিল না। কি বলবো, দেশের মানুষ এত ভোট দিল বোকা। না, ভোট নিয়ে নিল। এবং যাদের পাঠাইলো জামাতে, ভোট দিল না, তাদের নিয়ে মাথায় নিল। মগজে কোনো কিছু আছে, দেশপ্রেম আছে, এটা প্রমাণিত হয় না। ভোট দিল একমাত্র না। সেলিমউদ্দিন সাহেবের ভোট- মাথায় দেশপ্রেম এবং বাংলাদেশের ভোট দিল না, না কেড়ে নিলেন। আবেগ এবং ইমেজ ভোট দিলেন না, জড়াই কেড়ে গেছে। নিলেন, সেটা জামাত ইসলামী সেটা- সংসদীয় সেটা দলের জাতি জন্য আমার জানে। করুণা। সেটা জাতি জান। যাক, ধন্যবাদ জামাতকে যে আপনারা আরো স্ট্রং অনেক মায়া করি। অনেক বিরোধী দল হিসেবে দেখতে জামাতকে চাচ্ছেন। অনেক মায়া করি, ধন্যবাদ, সাথে রাখছি ধন্যবাদ। 17 বছর, মার্কাও দিছিলাম যখন মার্কা ছিল না। জামাতকে আমরা মায়া করি, মাশাআল্লাহ। জামাতকে লাগবে। না, ঠিক হ্যাঁ, এবং জামাতের যখন মার্কা ছিল না তখন আমাদের মার্কা তাদের ভোট করতে দিছিলাম, হ্যাঁ, পাকনার তলে রাখছি মাশাআল্লাহ। 17 বছর। অনেক উদার জামাতকে আমরা ফেলে দিব কেন? অনেক উদার। বাংলাদেশের রাজনীতিতে তারা তো এবার অনেক ভোট পাইছে, অনিবার্য। জি জি। জি এটা কারো দয়া নাই, আল্লাহ, এটা কারো দয়া নাই। আমি কি দয়ার কথা বলেছি? আমি বললেন যে আমি কি বলেছি? আপনি নিজেই বলতেছেন যে আমরা দয়া না। না না, আপনি তো মানে বললেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আশ্রয় দিয়েছি, বললেন যে আশ্রয় দিয়েছি। হ্যাঁ, আশ্রয় রেখেছি। দিয়েছেন না, না, সাথে রেখেছিলাম বলেছি। সাথে কেন রেখেছিলেন আপনার না? মার্কা ছিল 18 না, সালে? না, সাথে আপনার রেখেছিলেন তো না। নিবন্ধন ছিল ভাই না। ভাই ভাই এক জায়গা করে বলেন, আমরা শুনি। আমি বলি আমি শুনি দাদা, শুনতে আমি আক্রমণ বাউল ভাই বলুন, বাউল ভাই বলুন, না, আলোচনা আমি বলি আলোচনা বলেন, জি। জামাত ইসলাম জামাতকে বাংলাদেশের কিন্তু ওনারা রাজনীতি- টেনে নিয়ে ভাই, বলুক, বলুক, এখন বলুক, বিরোধী দল, গুরুত্বপূর্ণ বিরোধী দল, কিন্তু জামাতের সংসদীয় দলটা খুবই দুর্বল হয়ে গেছে। এখানে ধরেন লিগ্যাল সাইড বলেন বা কি পলিটিক্যাল সাইড বলেন, ওনাদের মতো সেলিমউদ্দিন সাহেবদের মতো লোক থাকলে জামাতে, জামাতের পার্লামেন্টারি পার্টি শিশির মনিরের মতো লোক থাকলে ভালো হইতো আর কি, আমরা সেটা ফিল করি পার্লামেন্টে। তো আমার কথা সেটা না, জামাত এবং আমাদের দীর্ঘদিনের একসাথে পথ চলা ছিল, আমরা সেটা ভুলে যাইনি। যদিও 5ই আগস্টের পরে জামাত বা আমাদের ছাত্র বন্ধু যারা ছিল তারা ঐক্যবদ্ধভাবে মনে করলো আওয়ামী লীগকে দেশ থেকে আউট করছি, এখন বিএনপিকে যদি বোতলের ভিতর ভরে দিতে পারে তাহলে আমাকেও একটু দেশ আমরাই চালাবো, এরকম একটা মাইন্ডসেট থেকে প্রথম দিন থেকেই তারা বিএনপি বিদ্বেষ শুরু করে দিয়েছিল। কি নৌকা ধানের শীষ 2 সাপের 1 মির্জা কাদের, মির্জা আলমগীরের 1 2 3 4 ছাত্রলীগের ছাত্রদলের এটা কর ওইটা কর, নানান ধরনের কাহিনী আর কি। তো আমার কথা হলো যে এটা উচিত না। রাজনীতি অবশ্যই সমালোচনা থাকবে, বিরোধিতা থাকবে, হ্যাঁ, যেহেতু ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, তাদের আদর্শ এক, আমাদের আদর্শ এক। বিগত দিনে আমাদের যে ইতিহাসটা, সকলেই আমরা মজলুম হয়েছি, নির্যাতিত হয়েছি। যেমন 18 সালে আমরা একসাথে নির্বাচন করেছি, যখন জামাত ইসলামের মার্কাও ছিল না, তারা ধানের শীষ মার্কায় নির্বাচন করেছে। হ্যাঁ, এগুলো তো আমাদের আছে, একসাথে আমরা জেল খেটেছি, জুলুম খেটেছি। কিন্তু এই সময় এসে দেশের পক্ষে আমরা একসাথে অবশ্যই কথা বলবো, কিন্তু রাজনৈতিক বিদ্বেষ, নোংরামি, চরিত্র হনন, 5 তারিখের আগের যে রাজনীতি বাংলাদেশটা ছিল, ধরেন শেখ হাসিনা শুরুই করতো গালাগালি, ভণ্ডামি, চরিত্র হনন, খিস্তি খেয়ে এইগুলো দেয়, এবং তার কিছু অনুচক্র বাহিনী ছিল, এরকম হাসান মাহমুদ গংটং এরকম একটা গ্রুপ ছিল। কিন্তু 5 তারিখের পরে সেটা আমরা কামনা করি না বাংলাদেশের রাজনীতি, কিন্তু দুর্ভাগ্যজনক কি যে সেটা আমরা পাইনি। হ্যাঁ, রাজনীতিতে শিষ্টাচার, সুবচন বা সহমর্মিতা, সহনশীলতা, এই রাজনীতি যে প্রতিষ্ঠিত হবে 5 তারিখের আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু শব্দ বোমা, নোংরামি, অশ্লীলতা বাংলাদেশ থেকে যায়নি। এবং এটা ক্ষেত্র বিশেষে আমাদের মধ্যেও কেউ করতে পারে, কিন্তু সেটা এত বেশি, বিশেষ করে সামাজিক মাধ্যম এবং কারো কারো নেতার বক্তব্য, দায়িত্বজ্ঞানহীন, অশালীন পরিবার, নারী, মানে পুরুষ কেউ, বা মার্জিত রাজনীতিবিদ মির্জা আলমগীর যেমন বলছে গতকাল যে আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছি। কারণ যেই সমস্ত লোকেরা এইসব উদ্ভট অশালীন আচরণ করছে, কথা বলছে,
হিরো সাজার চেষ্টা করছে, সস্তা জনপ্রিয়তা নেবার চেষ্টা করছে, তাদেরকেও প্রমোট করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। জামাত বা বিএনপি বা অন্য রাজনৈতিক দল আছে, সকলে মিলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, ফ্যাসিবাদের পতনের পরে এটা আমাদের কাম্য ছিল, কিন্তু এই যে যে নোংরামি হয়েছে এটা কোনোভাবেই কাম্য না। আমরা চাই দুইটা রাজনৈতিক দল আপনি সৃজনশীল বিরোধিতা করবেন, দেশের পক্ষে কথা বলবেন, এখানে বলবেন, সংসদে বলবেন, সব জায়গায় বলবেন। সংসদীয় গণতন্ত্রের দুইটা পার্টি তো দুইটা ডানার মতো, একটা ছাড়া একটা অচল। আমরা বলি না ওই যে জাতীয় পার্টির মতো, হ্যাঁ কি বলে ওই গৃহপালিত বিরোধী দল, কিন্তু তার মানে এই না যে পরিবেশ নোংরা করবেন, এখানে একরকম বলবেন, পার্লামেন্টে আর একরকম ভূমিকা পালন করবেন। এই বিষয়গুলো দুর্ভাগ্যজনক আর কি। জি, এবার মোহাম্মদ সিরাজউদ্দিন আপনি বলেন। আমি প্রথমে আপনি যে জায়গায় ছিলেন, ওনারা জামাতকে আমার দাদা, আমি শ্রদ্ধা করি ওনাকে, বিজ্ঞ রাজনীতিবিদ আর আমার বন্ধু বাবুল ভাই, জামাতকে ওনারা মাঝখানে টেনে নিয়ে আসছেন। এবং ইদানিংকালে আমি একটা জিনিস দেখতেছি, আপনারা যারা টকশো চালান দেখবেন যে আমাদের বিএনপির বন্ধুরা যারা টকশোতে আসেন, এটা বাবুল ভাই করেন আমি বলতেছি না, বাবুল ভাইয়ের ব্যাপারে এখনও পাই নাই, যে তারা এমন কিছু কথা জামাতের ব্যাপারে চালাই দেন যেটা জামাতের সাথে কোনো সম্পর্ক নেই, এটা তারা করেন, কিন্তু চাপাই দেন। ওই জন্য যে কথাটা বললেন যে আমরা দুইটা দল পরস্পর মিলেমিশে চলবো এর মানে দুই দল এক হয়ে যাবে এটা না। সরকারি দল সরকারি দলের দায়িত্ব পালন করবে, বিরোধী দল তার যৌক্তিক বিরোধিতা করবে। কিন্তু যৌক্তিক বিরোধিতা যখন করা হয় তখন সোশ্যাল মিডিয়ায় এবং তাদের পাল্টা জবাব যারা দেন তারা এমন ভাষা ব্যবহার করেন, এমন বিতর্কিত টার্মগুলো নিয়ে আসেন যেটা বিভক্তিকে বড় করে। একই অভিযোগ কিন্তু শহীদ হাসান বাবুল বললেন না, একই অভিযোগ। তো এই অভিযোগটাকে তাহলে তৃতীয় পক্ষ কাউকে জাজ করা হোক, আসলে কে শুরু করে। জামাত যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দেয়, এর পাল্টা জবাব যারা দেয় তারা চলে যায় 50 বছর আগে, 100 বছর আগে। একটা অতীতমুখী রাজনীতি যেটা আওয়ামী লীগ করতো, দুর্ভাগ্যজনক বিএনপির কাছ থেকে বিএনপিকে আমরা একটা ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি মনে করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো রাষ্ট্রনায়ক যে দলের প্রতিষ্ঠাতা, ম্যাডাম জিয়ার মতো, বেগম জিয়ার মতো ভদ্র এবং মার্জিত রাজনীতিক ছিলেন, তাদের অধীনে গড়ে ওঠা যে দল, এই দলের বর্তমান নেতৃত্ব মাঝে মাঝে আমার কাছে মনে হয়, আর এটা তারা কষ্ট নেবেন না আশা করি, যে তারা বোধ হয় যে আওয়ামী লীগের কথা শুনতে শুনতে ভুলে যান যে তারা যে আওয়ামী লীগ না, তারা তো বিএনপি, তো ভাষা হয়ে যায় আওয়ামী লীগের। দুঃখ আমাদের এখানে এই জায়গায়। ওনাদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, আপনারা পারছেন না, তার আগে যাচ্ছে। আমরা আওয়ামী লীগ হবো এটাকে কোনো পাগল বিশ্বাস করবে? এই বাংলাদেশে আওয়ামী লীগ জামাতকে যেভাবে গোলা টিপে মারার জন্য চেষ্টা করেছে, ফাঁসি দিয়েছে, কি করে নাই বলেন? তারপরে বাংলাদেশের একটা 56 নম্বর পাগলও কি বিশ্বাস করবে যে আওয়ামী লীগ জামাতের সাথে এসে আঘাত করবে, কিন্তু কিংবা জামাত আওয়ামী লীগের সাথে আঘাত করবে? এটা তো প্রশ্নই ওঠে না। তো সুতরাং এগুলো বলে ওনারা ওই যে এখন ওদেরকে সীমান্ত পাড়ি দেওয়ার ক্ষেত্রে হেল্প করেছেন, বাড়িতে আশ্রয় দিয়েছেন, নানাভাবে মামলাবাজি করে মামলার নাম বাদ দিয়ে দিব, নাম ঢুকাইব, এটা সেটা করে নানা লেনদেন হয়েছে। এখন এইটা ঢাকবার জন্য এটার দায়িত্ব তারা জামাতের উপর দিতে চায়। আমার কথা হলো সরকারে তারা আছে, তাইলে একটা নিরপেক্ষ তদন্ত করুক যে কোথায় জামাত আওয়ামী লীগকে হেল্প করেছে আর কোথায় বিএনপি আওয়ামী লীগকে। সাধারণ পাবলিক কী বলে, আপনারাও দায়িত্ব নিতে পারেন। আপনাদের দায়িত্ব না খালি আমাদেরকে টকশোতে নিয়ে আপনার কড়া কথা জাতিকে শোনানো, আপনারা একটা তদন্ত করেন নিরপেক্ষভাবে, আমরা খুব খুশি হব। বা সরকার করুক, সরকারের উপরে আমাদের আস্থা আছে। সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত করুক, তো একটা পলিটিক্যাল তদন্ত কমিটি করুক। জামাত থেকে 2 জন লোক, বিএনপি থেকে 3 জনই থাকুক, দরকার আরও যে আমাদের ভাইরা আছেন জনতার দল, অন্য দল থেকে নিক, যে কারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। যদি প্রমাণ হয় যে জামাত আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, তাহলে আমরা জাতির সাথে 100 বার জাতির সামনে ক্ষমা চাইব আমরা। আর যদি এটা সরকারি দল করে থাকে তাহলে তো দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এবং আমাদের কাছে রিপোর্ট হলো তাদের কমিটি গঠন থেকে শুরু করে তাদের ইন্টারনাল যে মাখামাখি, তাদের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। দেখেন বিএনপি ক্ষমতায় আসছে মিষ্টি খাইলে আওয়ামী লীগ, আপনারা সাংবাদিক, আমরা খোঁজ নেন না ভোটের সময় কাণ্ড কারখানাটা কী হয়েছে। আওয়ামী লীগের লোকেরা দলে দলে ধানের শীর্ষে ভোট দিচ্ছে আর না ভোট দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা মানে কি, তারা জনগণরা ভোট দিবে না? তো ভোট দিছে তো, কিন্তু কাকে ভোট দিয়েছে? কেন ধানের শীর্ষে ভোট দিল? জামাত আকৃষ্ট করতে পারে না, এই জন্য জামাত আকৃষ্ট করতে পারে না, হইতে পারে, এইটা একটা পয়েন্ট, এটা একটু হইতে পারে। কিন্তু তার মানে বিএনপি তো আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ এই কারণে যে জামাত আকৃষ্ট করতে পারেনি, বিএনপি আকৃষ্ট করতে পেরেছে। তার মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাহলে মানে কার ভূমিকা বা কার দ্বারা আওয়ামী লীগ বেজার বা খুশি হয়েছে বোঝা যায়। কেন জামাত আকৃষ্ট করতে পারে নাই? কারণ জামাত তাদের বিরুদ্ধে
অল আউট আন্দোলন করেছে। আকৃষ্ট করার চেষ্টা করেছিল। চেষ্টা করেছিল কিনা আমি তো জানি না, কেন চেষ্টা করবে। মানে আপনারা চেষ্টা করেছেন কিনা না, সেই কেন প্রশ্ন- আওয়ামী লীগ তো আমাদের নিষিদ্ধ করলো, আমরা কেন প্রমাণ আকৃষ্ট দেব, করবো? ডক্টর আব্দুল্লাহ তাহের আওয়ামী বক্তৃতাটা লীগ শুনিয়ে দেব তো আপনাকে। আমাদেরকে নিষিদ্ধ করলো জি যাওয়ার আগে, জি। আর আমরা সেই নিষিদ্ধের প্রতিবাদে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে ছাত্র জনতা সহ সবাই মিলে আমরাই তো ভূমিকা রেখেছি। তা আমাদের সাথে কেন তাদের সখ্যতা হবে? সখ্যতা তো বিএনপিকে তো সেদিন নিষিদ্ধ করে নাই, এবং আমরা দেখতেছি। আমি এই পয়েন্টে এই কোর্ট তর্ক করে কোনো লাভ নেই। আমরা বিএনপির প্রতি অনুরোধ করব যে আপনারা সরকারে গেছেন, শান্তিপূর্ণভাবে দেশ চালান ভাই, আমাদের দিক থেকে নোংরা কোনো পলিটিক্স পাবেন না, তবে গঠনমূলক সমালোচনা শোনার ধৈর্য আপনাদের থাকতে হবে। আমরা এটা ভালো কথা বললেই লাভ দিয়ে চলে যাই না আপনারা 1954 ইংরেজিতে, ওই জায়গা থেকে পয়েন্ট আউট হয়ে যায় তারা। খালি রাজাকার কথা হলো সীমান্ত নিয়ে চলে যাবে হলো আপনার 71 বা 72 বা 75 অন্য এক জায়গায় চলে বলবো এগুলি আসলে তারা জায়গায় টিকে থাকতে পারেন না। জি। এদের রাজনীতি হলে সমস্যা কি জানেন, পয়েন্ট তারা যে পয়েন্টে আপনি কথা বলছেন সেই পয়েন্টে তাদের কাছে কোনো জবাব নেই, জবাব নেই, জি। এখান থেকে চলে গেল অন্য জায়গায়। আমি আপনাকে সীমান্ত আমরা সীমাতে আসবো বল ভাই খুব সংক্ষেপে আমি এই আলোচনা করতে চাই। আমি চাচ্ছি না আমি চাচ্ছি না এটা আপনি খুব সংক্ষেপে করবেন না। যেটা সেলিম ভাই বলেছে ভালো বলেছে, যে এটা নিয়ে আমি কোনো কথাও নাই। ওই মানে ওনারা যেটা বলছে যে কি আলোচনা শুরু হইলেই সে 71-এর ভূমিকা নেই, এই বিষয়টা জামাত ক্লিয়ার কেন? আমি বলি নাই না না না, আপনারা ওই অতীতের কথা বলছেন। আমি অতীতের 50 বছর আমি অতীতের মিন কথা করছেন যে আপনাকে রাজাকার বলে গালি দেয়। সেটা আপনি যা মনে করেন। আশ্চর্য, বলেন না কেন, খোলামেলা অর্ধেক কথা বলেন কেন, পরিষ্কার করে আমাদেরকে বলেন। রাজাকার পরিষ্কার করে বলেন। রাজাকার বলার বাংলাদেশে কেউ নাই। হাসিনা একটা পয়েন্ট আপনি শুনাই দিই, তারপরে বলেন কি বলে, আপনারা কি বলে? কাইন্ডলি একটা কথা বলেন। সেটা হলো হাসিনা খারাপের খারাপ অনেক খারাপ কাজ করছে, কিন্তু একটা ভালো কাজ করছে। সরকারি ওয়েবসাইটে তারা একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রাজাকারদের একটা তালিকা তারা দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। আচ্ছা, আপনি বলেছেন- ওখানে 1 নম্বরে রাখছে আওয়ামী লীগকে, 2 নম্বরে আপনাকে, আচ্ছা, ঠিক আপনাদেরকে, আছে। 3 নম্বরে আমি জাতীয় তো পার্টি। রাজাকারের দল। 4 জিয়াউর রহমান নম্বরে রাজাকার ছিল। 4 নম্বরে হলো পাকিস্তানের জামাত ইসলামী এজেন্ট ছিল। মাত্র 37 জনের নাম সেলিম দিয়েছিল। ভাই এত কথা অতএব বলতেছে। রাজাকার সব বইলা সম্বন্ধে নিজেরা লজ্জা পায় না, one-sided হয়ে যাবে। লজ্জা পায় না। জিয়াউর রহমান রাজাকার ছিল, গোলাম আজম রাজাকার না, একটা সাচ্চা মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তারপরে আবুল আল্লাহ মওদুদের আরো এই মুজাহিদ যারা বা জামাতের যারা সিনিয়র নেতা কেউই রাজাকার না। বিএনপি সব রাজাকার, সেক্টর কমান্ডার একজন। আমরা তো সেটা বলি না। বিএনপিতে একজনও সেক্টর কমান্ডার, সেটা তো জামাত বলে না। ইভেন আওয়ামী লীগও বলতেছেন আপনি। আওয়ামী লীগ আবার বলছে, সব আওয়ামী লীগ কথা বলছে, বলেন। হ্যাঁ। আওয়ামী লীগ বলছে। আপনারাও বলতেছেন না, আমরা কেন যে বলবো? না, আচ্ছা, কেন বলেন না কেন? ওই যে আপনি বললেন যে আমরা 1 নম্বরে জিয়াউর আওয়ামী লীগ, রহমানকে 2 নম্বরে বিএনপি। জিয়াউর রহমানকে কখনো আপনি রাজাকার মনে বললেন করি যে না। রাজাকারের তালিকায় 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি। হ্যাঁ, এটা আওয়ামী লীগ বিএনপি করছে। তো, আমি তো এটা সেটা আওয়ামী আপনাকে লীগ বলছি। করছে, এটা আওয়ামী লীগ করছে। আমি সেটা বলছি হ্যাঁ, যে ইচ্ছে আছে কথাই বলে যে হ্যাঁ। কানাকে কানা বলিও না, জি। খুরাকে খুরা বলিও না, অন্ধকে অন্ধ বলিও না, আর বধিরকে বধির বলিও না, মনে কষ্ট পায়, দুঃখ পায়। আমি ওইটা বলবোই না তাদের রাজাকার ছিল না কি ছিল, 72-75 এগুলার নিয়ে তাদের রাজনীতি তারা করবে, তারা সেটাই নিয়ে। আবার এটাও ঠিক যে অতীতকে বাদ দিয়ে ভবিষ্যৎ হয় না, এটা একটা রিকনসিলিয়েশন দরকার। অতীতের রিয়েল ইতিহাসটা বলেন উনি না। তো, ওনার তো জন্ম হয়েছে কিনা জানি না আমি, মুক্তিযুদ্ধের সময় উনি তো রাজাকার না, না। তা না। উনি আদর্শটা কতটুকু ধারণ করে, আমাকে কতটুকু কোন করে, সেই জিনিসটা পরিষ্কার করে দিলে হয়ে যায়। রাজনীতিতে ভুল স্বীকার করা 71-এর ভূমিকার জন্য, বা আওয়ামী লীগ এই যে 24-এ করছে, আওয়ামী লীগ যে বাংলাদেশে কোশ্চিনকালেও রাজনীতি করতে পারবে না, এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে। তারা মাপ চাবে, ক্ষমা চাবে, মানুষ যদি তাদের কোনো কালে ক্ষমা করে তারা করতেও পারে। হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, কিন্তু আপনি যাকে তাকে রাজাকার বানাই দিবেন মুক্তিযুদ্ধ, এটা যেমন আমরা পক্ষপাতী না। আবার জামাত ইসলাম তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে 47 বলেন, 71 বলেন, 86 বলেন, 96, 88 বলেন, 96 বলেন, সবসময় জামাত ইসলাম যখন যে ডালে তাদের সুবিধা হয়েছে তখন সেই ডালে। 88 সালে ধরেন, আমি চিন্তা করি একটা কথা, কেউ নির্বাচনে এরশাদের অধীনে, এরশাদের তো 86 সালে পতন হয়ে যায়। 88 সালে আওয়ামী লীগ এবং জামাত যদি কন্ট্যাক্ট হলো যে যারা নির্বাচনে যাবে জাতীয় বেঈমান হবে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচন করলো, এরশাদ আরো 4 বছর প্রলং করলো, 4 বছর করেছে। 96 সালে তারা আন্দোলন করেছে, বুঝলাম কেয়ারটেকাররা আন্দোলন করেছে আওয়ামী লীগের সাথে মিলেমিশে, গোলাম আজম, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব একসাথে মিটিং সিটিং সব করছে, সেই সব ছবি ইন্টারনেটের ভাইসে বাড়িতেছে। উনি বললো যে জামাতের ভোট চাই নাই। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইউটিউবে সার্চ দেন, জল জল করতেছে আওয়ামী লীগের ভাইয়েরা, মুজিব ভাই তো এবার নাই, মুজিব ভাই আমাকে সাপোর্ট দিছে, আসে আপনারা একসাথে ভোট দিয়ে আমরা একসাথে চলবো। প্রকাশ আরো অনেক বক্তব্য আছে। এখন বক্তৃতা দেওয়া মুখে একটা আর বলা একটা,
মানে কি বলবো, এইটা কোনটা মুখ আর কোনটা কি এটা আমি জানি না। এটা জামাতের ভাইরা, আমাকে সেলিম ভাইরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এক চিমটির ভিতর দিয়ে এটা মির্জা মানে ফখরুল ভাই সুন্দরভাবে বলছিলেন। ওনারা জান্নাতের মানুষ, জান্নাতে যাবে, জান্নাতের পথ দেখায়, জান্নাতে বাবুল ভাই, নিয়ে যায়, কিন্তু মির্জা কথা যা ফখরুল বলে ভাই যে বলছে তার এটা ভিতর শুনছেন কিনা? অর্ধেক মিথ্যা, অর্ধেক পরিষ্কার মিথ্যা। জামাতের ভাই কত আপনি নেতা আপনি সংসদ সদস্য, আপনি মিথ্যা বলেন না। না, অসত্য, অসত্য, জি, অসত্য, জি, সংসদীয় ল্যাঙ্গুয়েজ জি, জি। মানে অসত্য বলে, এটা খুবই দুঃখজনক। জি। কারণ আমরা মনে করি যে জামাতের লোকরা ওরা কোরআন হাদিসের চর্চা করেন, আমাদের তো অত প্র্যাকটিস নাই আসলে, কিন্তু ওনারা যখন অসত্য বলেন না, সেটা আমাদেরকে আহত করে, মানে চোখে মুখে অসত্য বলে ফেলে, মুখে মুখে এখানে প্রমাণ আছে সবকিছু। আওয়ামী লীগের সাথে কি দহরম কোথায় আপনি ইন্টারনেটে সার্চ দিলে 10টা ওনার আওয়ামী লীগের নেতাদের সাথে সক্ষাতা, ভোট চাইতেছে, কলমর্দন করতেছে, চাইতেছে, ভাই আসে মিলেমিশে সাতক্ষীরা দেয়া, কুষ্টিয়া দিয়া, কুমিল্লা দিয়ে, এখন বিএনপি তাদের একটা প্রতিবাদ, আমি শেষ করে দিচ্ছি 10 সেকেন্ড। আওয়ামী লীগের মিছিলের একটা, এখানে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুবোধ বালক, একেবারে আইন মানে আওয়ামী লীগকে ওনারা নিষেধ করবে না, সব বিএনপি করবে আর পুলিশ করবে। মানে বক্তব্য কি বলবো, বুঝলেন না, যাহা বলিব তার উল্টা করিব, এগুলো বাস্তবতা। মির্জা ফখরুল সাহেব যে ডাইরেক্ট আওয়ামী লীগকে বলছেন যে বিএনপিকে ভোট দেন, আমরা আপনাদের মামলা তুলে দিব, এগুলো মিডিয়া আসছে। এটা এইভাবে বলেনি, এইটা মিথ্যা, এইটা অসত্য, না, না, যেটাই এইটা বলবেন আপনাদের সেটাই মামলা তুলে মিথ্যা। দাও, এইটা ডেলেজ খান। 100% অসত্য, 100% আমি আপনি দায়িত্ব নিয়ে বলছি। দেখেন, জি। এটা আপনি ওনার অসত্য বক্তব্য বললেন, ভিডিওতে আছে, সেলিম ভাই পরিষ্কার আছে। সিনিয়র পলিটিশিয়ান আপনি কেন অসত্য কথা না, বলেন? অসত্য না, আমি আপনি যদি আজকে প্রমাণ যে করতে গেছি। পারেন, আমি রাজনীতি ছেড়ে দেবো। ঠিক আছে, কালকে আমি বললাম তো, আপনাকে আমি ওপেন হাউসে বললাম, মির্জা আলমগীর যে এইভাবে বলে থাকে, আমি রাজনীতি ছেড়ে চলে যাব। ওনার ভিডিও তো আছে ভাই, আমি বলছি তো আবার, ঠিক আছে, আমি এখানে বলছি, আমি আপনাকে পাঠাই দেব। হ্যাঁ পাঠাবেন, আপনাকে পাঠাই উনি এইভাবে বলেন, তখন তো আবার বলবেন না যে এটা মিডিয়ার কাছে দিয়ে। না না, নেভার এভার। শোনেন, জামাত সম্পর্কে আপনি যে কথাটা ভারত বলছেন, কষ্ট পায়, আপনার আমির বলেছে না জামাত- এরকম কোন কাজ আমরা করব না, ভারত মানে যোগ জামাত না। বলেছে কিনা, অসৎ বলেছে কিনা আপনি কথা বলেন। বলে, জি। জামাত অসৎ বল ভাই, কথা জি, বলে, জি, আমরা- একটা প্রমাণও আপনি দেখাইতে জি, পারেন না। জি। জামাত ইসলামী রাজনীতি ডেলেজ সত্যের খান। উপরে, আসলে আপনারা তিলরে তাল বানায় না। আপনার কাছে জামাতের মতো দলটা যদি অসত্য বলে বলেন, জি। তাইলে সত্য অসত্যের নতুন সংজ্ঞা দিতে হবে। হ্যাঁ, ওনাকে একটু কোনটাকে অসত্য বলে? ডেলেজ খান, আমি আসলে আপনার কাছে অন্য প্রশ্ন যেতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু আওয়ামী লীগের রাজনীতি, আগে যাওয়া উচিত। না আওয়ামী লীগের রাজনীতির বিষয়টা আসছে, আপনি মানে বাস্তব প্রমাণটা কিন্তু আমরা এই টেবিলেই পেলাম। অর্থাৎ রাজনৈতিক দলগুলো, আমরা বলছি যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে, নিশ্চয়ই জনগণ কাছে যাবে, জনগণ তাদের ভোট দিবে, যারা তাই ক্ষমতায় যাবে, সেটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এই প্রশ্নে দেখেন, আওয়ামী লীগের প্রশ্নে জামাত এবং বিএনপির অবস্থানটা কোন জায়গায়, পরস্পর বিরোধী যে বক্তব্যগুলো আসছে, সাধারণ মানুষের কাছে বার্তাটা কি যাচ্ছে? ধন্যবাদ। আমরা ছোট্ট একটা এক্সাম্পল তো এই টকশোতেই দেখলাম। ধরেন গত 54 বছর ধরে আমাদের সিনিয়র পলিটিশিয়ান যারা আছে, তারা যে ব্র্যান্ডের পলিটিক্স প্র্যাকটিস করছে, 24-এ এসে মানুষজন এটা থেকে একটা চেঞ্জ চাইছিল, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো একটা রহস্যময় কারণে তিনি এই এমপি সিলেকশন প্রসিজার যেটা আছে, এই প্রসিজারটাতে হাত দেন নাই, রাইট? সো এর ফলে যেটা হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা গবেষণা হয়েছিল, গবেষণায় যেটা দেখতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে কেন বাংলাদেশে যারা কাঙ্ক্ষিত পলিটিশিয়ান তারা পার্লামেন্টে যেতে পারে না। তো ওইটার মানে পুরা রিসার্চের শেষে যেটা বেরোয় আসছে, 2টা কারণে পারে না। নাম্বার 1 কারণ হচ্ছে যে আমাদের পার্লামেন্টে যে মেম্বার অফ দ্য পার্লামেন্টসরা তারা যান হচ্ছে ল মেকিংয়ের জন্য, আইন বানানোর জন্য। ওইটা কম করেন, দেখবেন যে এলাকার যত কমিটি আছে সব কমিটির সভাপতি হন ওরা বেশি, ঠিক আছে? তো এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যে নির্বাচন হয়, এই নির্বাচনটা একটা অলাভজনক এন্টারপ্রাইজে পরিণত করা সম্ভব হয় নাই। প্রত্যেকটা প্রার্থীর পিছনে স্পন্সরস থাকে, এই স্পন্সররা ইনভেস্ট করে নির্দিষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এনশিওর করার জন্য। যেদিন আমরা ক্লেম করতে পারবো যে ইলেকশনে কোনো লাভজনক ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই এবং টোটাল ইলেকশনটা অলাভজনক ব্যাপার, সেদিন আপনি দেখবেন হাদির মতো যারা পলিটিশিয়ান আছে, যারা প্রমিজিং, যাদেরকে আপনি যেহেতু জানতে চাইছেন জনগণের পালস, সেই জন্য বলতেছি, তারা উঠে আসবে, ঠিক আছে? এবং এই ধরনের দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, এই ধরনের কেসগুলো থেকে আস্তে আস্তে আমরা বের করে নিয়ে আসতে পারবো। যেমন ভাইরা যেই একটা ছোট্ট একটা স্ন্যাপশট দেখলাম আমরা, এই স্ন্যাপশটটা আরও 10-15 বছর চলবে, বাট দেন চেঞ্জ আসবে। কারণ ধরুন আমরা নিউ জেনারেশন পলিটিশিয়ান যারা আসতেছি, আপনি পুশিং নিয়ে কথা বলতে বসে 71-এ চলে যাবেন, দুর্ভাগ্যজনক।
ইন্ডিয়া যেখানে মনে করেন যে গঙ্গা চুক্তি শেষ হইতেছে, এই চুক্তি শেষ হইলে পরে কি হবে, আপনার 54টা নদীতে মনে করেন যে বাঁধ দিয়ে দিছে, দেশ পুরা মরুভূমি হয়ে যেতেছে, আপনি 12 লাখ রোহিঙ্গা নিয়ে তিষ্টাইতে পারতেছেন না, আরো 96 লাখ আর এদিকে 19 লাখ নিয়ে গুতাগুতি চলতেছে। মানে এইরকম একটা সিনারিওতে আপনি আর কত পেছনে দেখতে চান? মানে আপনার রিয়ার ভিউ মিররে তো মাঝে মাঝে তাকাইতে হয়, সবসময় তাকাইলে তো আর সামনে আগানো যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম একটা ক্রাইসিসে আসলে আমরা আমাদের সিনিয়র পলিটিশিয়ান যারা আছে তাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করি, রোডম্যাপ চাই। এই যে এখন বলতেছে সরকার কি করবে, সরকারের কাছে হচ্ছে রোডম্যাপ দেওয়া। আমি তো পাবলিক, আমি জানতে চাই যে পুশিং যে হইতেছে এটার এগেইনস্টে আপনার ফরেন মিনিস্ট্রি কী করতেছে, এটার এগেইনস্টে আপনার হোম মিনিস্ট্রি কী করতেছে, আপনার কোলাবটা কোথায়, কোলাবোরেশনটা যে করছেন আপনি, আপনার প্রতিদিনের প্রেস ব্রিফিং কোথায় সরকারের পক্ষ থেকে, যে আজকে কয়জন পুশিং ঠেকাইছি, শুভেন্দু ওখানে কেন 4800 বললো, এটার আনসার কোথায়? বিজেপি দিবে আনসার? ইটস এ ফোর্স। ওরা আপনি কেন ফ্রন্টে আনতেছেন? ওয়ার ইজ ইউর পলিটিশিয়ানস? তারা তো ফ্রন্ট লাইনে যাবে। তো এই জায়গাটাতে এসে মানে আওয়ামী লীগের প্রসঙ্গ যেটা আনছেন, আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে অপ্রাসঙ্গিক। যেই টুর্নামেন্টে এবারে বিশ্বকাপে বাংলাদেশ নাই, ওই টুর্নামেন্টে বাংলাদেশ কেমন খেলবে এটা নিয়ে আলোচনা করে লাভ কি? 10 থেকে 15 বছর পরে মেনি থিংস উইল চেঞ্জ। আপনি এই যে ব্র্যান্ডিংয়ের মানে একই খুঁড়ে মাথা মুন্ডানো যারা আছে, ভাইরা যে আছেন 71 সালের আগের পার্টি, ওরা মানে বাংলাদেশ জন্ম হওয়ার আগে জামাতে ইসলামের জন্ম হয়েছে। সো বিএনপি অ্যানাদার মানে বিগ পার্টি, যদিও মুক্তিযুদ্ধে তো আর বিএনপি অংশগ্রহণ করে নাই। আমার কাছে এটা কনফিউজিং লাগে মাঝে মাঝে যে জুলাই আন্দোলন এনসিপি করছে। নো, জুলাইতে এনসিপির জন্মই হয় নাই, একই রকমভাবে 71-এ বিএনপির জন্ম হয় নাই। বাট দেন 71, 24 এগুলো তো আমাদের ইন্সপিরেশনের জায়গা। বাট পলিটিশিয়ানরা তো আমাদেরকে সামনের দিকে মানে পথ দেখাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছিলেন যেটা, যে হি হ্যাজ গট এ প্ল্যান, হি হ্যাজ গট প্ল্যানস। আমরা ওই প্ল্যানগুলো জানতে চাই, আমরা ওই প্ল্যানগুলো জানতে চাই। আজকে বাংলাদেশে মনে করেন যে ভেজাল ছাড়া খাবার পাওয়া যেতেছে না, একটা সিম্পল ফুড নাই যে ফুডটাতে ভেজাল নাই, রাইট? আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা গত 17 বছরে সরকার এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে আগের গভর্নমেন্ট। এটার আসলে এই যে মিলন সাহেব আর হাজ্জাজ সাহেব মিলে কোন জায়গা থেকে শুরু করবে? লেজ নাই, মাথা নাই, আপনি মাঝখান থেকে কেমনে শুরু করবেন? মানে বাপের ঘাড়ে বসে মাস্টার্স করতেছে সব, একই অফিসের পিওনও মাস্টার্স পাস, সিইও মাস্টার্স পাস, কোথায় যাবেন আপনি? মানে এরকম একটা থ্রেটেন অবস্থায় আছি আমরা, যেই জায়গায় মনে করেন যে আর্মির অস্ত্র নাই, এয়ারফোর্সের বিমান নাই, রাডার নাই, নেভির মনে করেন যে এত বড় একটা আপনি ইরান দেখেন হরমুজ দিয়ে কীভাবে মনে করেন যে পুরো আমেরিকার লেজে খেলাইছে, সেই জায়গায় আমরা আমাদের নৌবাহিনী নিয়ে এখনও মনে করছে ভাবতেছি না, রাইট? বিজিবিরে আপনি বারবার বলতেছেন বিজিবির কয়টা ড্রোন আছে, সে কয়টা ফুটেজ দেখাইতে পারবে যে 4800 যে কোন দিক দিয়ে ঢুকছে না ঢুকছে? নাইট ভিশন ক্যাপাসিটি নাই, কিছু নাই। তো এই জায়গাগুলোতে আমরা আসলে মানে যারা জনগণ আছে, অবশ্যই তারা সিনিয়র পলিটিশিয়ান, তারা সংসদে গেছেন, তারা সরকারে আছেন, তারাই তো আমাদেরকে এই জিনিসগুলো শিখাবেন। দুইটা জিনিস শিখাবেন, একটা হচ্ছে কিভাবে মনে করেন যে চার্চিলের মতো, কিভাবে মনে করেন যে এই মানে ইয়ার মতো, ওই যে আপনার মাহাতির মাহমুদের মতো, তারপরে হচ্ছে লি কুয়ান যে আছে সিঙ্গাপুরের মতো, কিচ্ছু ছিল না, একটা জেলে পল্লী ছিল, সেখান থেকে বের করে নিয়ে আসছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকান, ইনসারা শার্ট পরে ঘুরতেছে। বাট আই রিয়েলি ডাউট যে তার দলের মানে কতজন তার এই ইয়েটা ধরতে পারে, ফিলসফিটা ধরতে পারে। মানে আই হ্যাভ ফুল রেসপেক্ট, বাট আমাদেরও লিমিটেশন আছে, কারণ আমরা আসলে দেখতে 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 রং জিনিসটা দেখতেছিলাম বারবার, রাইট জিনিসটা মানে নিতেও টাইম লাগে। সিনিয়র পলিটিশিয়ান হিসেবে ভাই যেটা বলছেন, উই আর রেডি টু গিভ টাইম। গভর্নমেন্টকে আমরা টাইম দিতে চাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থায় এসে পৌঁছাইছে, আপনি একতাবদ্ধ না থাকলে পরে আপনি মানে ইন্ডিয়ার টপ লেয়ার মনে করেন যে অ্যানালিস্ট যে আছে, ইন্ডিয়ার পরমাণু ব্যাপারে যে পলিসি বানাইছে, সে বলতেছে যে চিকেন নেক চিকন হয়ে গেছে 22 কিলোমিটার, রংপুর দখল করে এটা চওড়া করো। তারা মানে কোট অ্যান্ড কোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রিটেন ওখানে 4টা স্টেপ দিচ্ছে যে রংপুরের এই লাইন পর্যন্ত মানে ইয়ে করে ফেলবা, গোবিন্দগঞ্জ যে লাইন আছে এই লাইন পর্যন্ত কেটে ফেলবা, ওইখানে যত মুসলমান আছে তাদেরকে এক্সচেঞ্জ করে নিচের দিকে পাঠিয়ে দিবা, আর এই বাকি এখান থেকে 1.5 কোটির মতো যে হিন্দু আছে তাদেরকে ওখানে দিয়ে একটা নতুন দেশ বানিয়ে দিই। কি ডেঞ্জারাস সব পরিকল্পনা চলতেছে দেশের চারপাশে। আমরা 7 সিস্টার নিয়ে হারামও কোনো কথা বলি না, ওরা কথায় কথায় বলে আমরা নাকি। ডক্টর ইউনুস একটা কথা বলছিল যে 7 সিস্টার্স চাইলে চিটাং পোর্ট হয়ে সমুদ্রে কানেক্টিভিটি পাবে।
ওই জায়গায় বিনা সিক্রির মতো একটা মানে কি বলবো আমি, একজন চরম অভদ্র মহিলা, এবং ওই যে ভাই যেটা বললো যে অসত্যবাদী একজন মহিলা, সে একটা মনে করেন যে ছিল পররাষ্ট্র ডিপ্লোম্যাট ছিল, সে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলছে 7 সিস্টার সিভিয়ার করার জন্য উনি কথা বলতেছে, যে কথা উনি জীবনে বলেনি। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন তো খুবই কম কথা বলে, এটা একদিক থেকে ভালো, কারণ উনার কথা যে আবার কোন দিকে নিয়ে যেত। তখন আমি যেটা বলবো যে গৃহপালিত বিরোধী দল হওয়ার দরকার নাই, আবার খুব টিমিড সরকারি দল হওয়ার দরকার নাই। জনগণ চাইতেছে আপনারা রোবাস্ট লিডারশিপ দেন। কালকে যদি আপনি খুব টিমিড থাকেন, তারপরেও যে যুদ্ধ লাগবে না, এটার তো কোনো গ্যারান্টি নাই। আর যখন লাগবে তখন তো পলিটিক্যাল লিডার যারা আছেন আপনাদেরকে তো রাস্তা দেখাইতে হবে। তো এখন থেকে হোমওয়ার্ক করা শুরু করেন। বর্ডার দূরে যেই কয়টা মনে করেন যে সংসদীয় আসন আছে, সব কয়টা এমপিকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকুক না, ডেকে বলুক আপনার এলাকায় গেছেন, আপনি মাঝখানে তো ব্রেক ছিল ইয়ার পার্লামেন্টের, আপনারা গিয়ে কি দেখে আসলেন ওখানে, আমাকে রিয়েল রিপোর্ট দেন ওখানে কি হচ্ছে। বিজেপির আমার সংখ্যা কম, আপনার পলিটিক্যাল পার্টি নিয়ে পাশে গিয়ে দেখেন কি লাগে, একবার পানি আগায় দিলে তো আমার বিজেপির একটু সহায়তা হয়। তো আমরা উই ওয়ান্ট দ্যাট ফ্রম আওয়ার পলিটিশিয়ানস। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি আগে কথা শেষ করতে পারেন না, আসলে এই কথা শেষ হবে না, সংকট রয়েছে, সংকটের সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা চলবে। খুব সংক্ষেপে আমি আপনার কাছে জানতে চাই, অনুষ্ঠান আমার শেষের দিকে, যে জাতীয় ঐক্যের একটা কথা আসছে, জাতীয় ঐক্যের কথা আসছে, সব রাজনৈতিক দল নিশ্চয়ই দেশের স্বার্থে সব এক হবে, আপনার বক্তব্যটা? না, জাতীয় ঐক্য তো ছিলই। জি, বিএনপি যখন আন্দোলনে ছিল তখন তো আমরা সবাইকে নিয়ে যুগপৎ আন্দোলনে ছিলাম। জামাতে ইসলামীও তারা তাদের মতো করে ছিল। আমরা কিন্তু সবাই কিন্তু এই জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। তো সেখান থেকে এখন বিএনপি সরকার গঠন করেছে, এটা তো আমাদের সরকার। আমরা তো হাসিনাকে যে বিতাড়িত করলাম, হাসিনা রেজিম যে আমরা ফল করালাম, এই কৃতিত্ব আমাদের সবাই। কিছু যুবক তারা বলতেছে, তারা তো থাকবেই, যুগে যুগে সব তরুণরাই কিন্তু সামনে থাকে। 69 ছিল না, সবাই সামনেই থাকে। মুক্তিযুদ্ধের মধ্যে তরুণরাও ছিল, বেশি ছিল। তো এবারকার আন্দোলনে তরুণরা সামনের সারিতে ছিল, আর সমস্ত রাজনৈতিক দল তাদেরকে ব্যাকআপ দিয়েছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে সরকারি দল এবং বিরোধী দল, এর মধ্যে আবার কিছু আছে সংসদের বিরোধী দল, আবার আমরা আছি যারা সরকারের অংশীদারিত্ব নাই, আমরাও কিন্তু মনে করি যে আমরা সরকারের অংশীজন। তো সেই হিসাবে এখন যারা বিরোধী দলে আছে তারা তো দায়িত্বশীল ভূমিকা পালন করবে, কিন্তু আমার মধ্যে মধ্যে মনে হয় তারা সরকারকে খুব দ্রুততম সময়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। আমি আবার বলছি, জামাতে ইসলামী তাদের যে কর্মকাণ্ড আমরা দেখছি, তারা এই সরকারকে জনগণ থেকে যাতে বিচ্ছিন্ন হয়ে যায় সেই ধরনের কিছু কর্মকাণ্ড তারা করছে। এই যে তারা বড় বড় সমাবেশ করছে, মিটিং মিছিল করছে, কিসের জন্য? এখনও কি সেই অবস্থা আসছে? এখন ব্লেম গেম দিচ্ছে যে বিএনপি জুলাই সনদ মানে না, তারা এটা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না। এগুলো তো অসত্য, এগুলো তো ঠিক না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে যে তারা জুলাই সনদের যেটুকুন তারা অ্যাফার্মেটিভ সেগুলো তারা করবে, যেগুলো ডিসেন্টিং সেগুলো তারা করবে না। এরপরও বর্তমান অপোজিশন যেভাবে সরকারের সমালোচনা করছে, হ্যাঁ, এটা তো আমি মনে করি এটা এখন সঠিক হচ্ছে না। আরেকটু সময় নিক তারা। এবং উনি তো তার ওই যে উনি বললেন যে প্ল্যান বাস্তবায়িত করার ক্ষেত্রে উনি তো এক একটা করে করছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আপনারা সমালোচনা করেন, ওগুলো সঠিক হচ্ছে কিনা, সবাই এটাতে অংশজন তারা পাচ্ছে কিনা সমানভাবে, এখানে কোনো বৈষম্য হচ্ছে কিনা, সেগুলো আমরা আলোচনা করতে পারি। মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনারা এত দ্রুততম সময়ের মধ্যে এত হয়ে গেলেন কেন? মানে একবারে সারা দেশেই সমাবেশ করছেন, সরকার নানা ধরনের ইয়েগুলি করছেন, সমালোচনা করবেন, কিন্তু দাদার প্রশ্নটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। জি, আমাকে আপনি কথা শেষ করতে দিবেন। এটা বোধহয় লাস্ট। আপনি আপনার হাতে সময় 2 মিনিট। না, 2 মিনিটে পারব না, কমপক্ষে 3 মিনিট দিন। না, 2 মিনিট। প্রথম কথা হলো, এখানে আপনি যখনই সীমান্ত নিয়ে কথা প্রশ্ন করছেন দাদাকে, দাদা সরে যাচ্ছেন কিন্তু অন্য জায়গায়। দাদা কিন্তু সরকারের স্তুতি গাওয়াতে দারুণভাবে ব্যস্ত আছেন। আর আপনি যখন ঐক্যের কথা বলছেন তখন তিনি অনৈক্যের কথা বলতেছেন। এটা অনেকটা মোর দেন বিএনপি। যদি উনি বলছেন যে উনি সরকারি
ইয়েতে আসেন, এলআইতে আসেন, তো সে বলতেই পারেন, অসুবিধা নাই। একই সুরে আমার ভাই, প্রিয় ভাই বাবুল ভাইও এখানে কিন্তু আমরা জামাত প্রসঙ্গ কিন্তু আনেন নাই। সাধারণত বিরোধী দলের সমালোচনা হয় না, সমালোচনা হয় হলো সরকারের দায় দায়িত্বটা তো সরকারের বেশি, বিরোধী দল সমালোচনা করে। আমরা এখন নতুন সংস্কৃতি দেখতেছি, দাদারা প্রবীণ রাজনীতিবিদ, মানে কথা তো একটা শুধু জামাতের বিরুদ্ধে বলে দিলেই সুবিধা হয় কি, মিডিয়ায় কাভারেজ ভালো পাওয়া যায়, এটা সুবিধা হলো। জামাতের বিরুদ্ধে কথা বললে ভাইরাল হওয়া যায় আর ইস্যুরে ডাইভার্ট করা যায়, এটাই আমি এখানে দেখলাম। আমি একটু সংক্ষেপে বলতে চাই, আমাদের পরিষ্কার অবস্থান হলো এই ইস্যু নিয়ে, বর্ডার ইস্যু নিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অথবা আন্তর্জাতিক বিচারালয় আইসিজে যেটা আছে, এখানে যেতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে, আমাদেরকে আইনি লড়াই শুরু করতে হবে। ভারতকে আমরা যুদ্ধ করে পারবো না, যা ভারতের সাথে আমাদের যেটা করতে হবে, আমাদের জনতাকে শক্তি, আমাদের যে জনতার শক্তি, এটাকে আরও শক্তিশালী করে প্রতিরোধ বলয় গড়ে তুলতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের দুইটা হাতকে একটা প্রতিরোধ শক্তি হিসাবে গড়ে তুলতে হবে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তায় হুমকিতে পড়ে, সার্বভৌমত্ব হুমকিতে পড়ে, ক্ষুণ্ণ হয় এমন কোনো স্পর্শকাতর আঞ্চলিক কিংবা দ্বিপাক্ষিক কোনো চুক্তি যাতে বাংলাদেশ সরকার না করে, গঙ্গা হোক আর যেটাই হোক, যেটাই আমাদের ভাই বলেছেন যে 54টা নদী নিয়ে একসাথে আলোচনা করতে হবে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটা দুইটা। এবং গঙ্গার চুক্তি নিয়ে বিগত দিনে ভারত কী কী আচরণ আমাদের সাথে করেছে, কোথায় কোথায় ভায়োলেশন করেছে, এগুলো জাতির সামনে স্পষ্ট করে। শুধু সরকার একটা দেশ চালাতে পারে না, সরকারের সাথে বিরোধী দল আছে, অভিজ্ঞ আমাদের যারা মানুষ আছেন এবং দেশের সাধারণ জনগণ, সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে ভারতের আঞ্চলিক যে আধিপত্যবাদ, এটা কঠোর মোকাবেলা করতে হবে এবং আমাদের অর্থনৈতিক, ভৌগোলিক এবং রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি মনে রাখবেন, লাস্ট কথা বলে দিই, সীমান্ত যখন অরক্ষিত থাকবে, মাদক দ্রব্য বিশেষ করে ফ্যান্সি ডিল, ইয়াবা, অবৈধ অস্ত্র, মানব পাচার, এগুলো জোয়ারের মতো বাংলাদেশে, এবং এটার গন্তব্য হবে ঢাকা। আমরা রাজধানীতেও নিরাপদ থাকতে পারবো না, আমরা ঢাকা যে সিটি নর্থে বাস করি এটাও নিরাপদ থাকবে না। সুতরাং আমাদের সবার আগে বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে আসতো, বাংলাদেশের স্বার্থ, এইটাকে অক্ষুণ্ণ রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে মাথা উঁচু করে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা সরকারের এখন পর্যন্ত ভূমিকা আমরা অস্পষ্ট দেখছি, যেটা আমরা দেখছি। আচ্ছা, এই যে যখন শুভেন্দু যখন বললেন যে 4800 বাংলাদেশে আসছে, ওনাদের পক্ষ থেকে এটার কোনো প্রতিবাদ করা হয়েছে? প্রতিবাদ হয়নি। বলেন একটু ধরেন ই থাকা উচিত, নর্মস অ্যান্ড কন্ডিশন টক শোতে, মানে অবারিতভাবে বলেই যাওয়া, এটা কোনো মানে কি বলবো, সঙ্গত হয় না আর কি সর্বক্ষেত্রে। সেলিম ভাই যেটা করে দুর্ভাগ্যজনক। শোনেন, অতীতের কথা বললো না, অতীত নিয়ে আমরা পড়ে থাকি না। একটা কথা আছে যে অতীত নিয়ে যারা পড়ে থাকে তাদের এক চোখ অন্ধ, আর যারা অতীতকে ভুলে যায় তাদের দুই চোখই অন্ধ। এরকম একটা কথা আছে, প্রবাদ আছে। দেখেন, ধরেন ভারত বিরোধী বিভিন্ন সময় আমাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে দেবো যে আমরা ভারত বিরোধী, কিন্তু বিএনপি বা আমরা আওয়ামী লীগের পক্ষে এরকমও বলার চেষ্টা করলো। বিএনপির যত ক্ষতি আওয়ামী লীগ করেছে, কি যেন বলে, ওই পানি আর তেলের মতো না, কি বলে, মানে ওই মাছ আর ইসের মতো অবস্থা। এই ধরনের বক্তব্য পলিটিক্যাল রেটরিক তৈরি করা, আর কোনো কিছু না। ধরেন এই যে ফারাক্কা, আমরা যেটা নদী নিয়ে কথা বলছিলাম, 1977 একটা হয়েছিল, চুক্তি হয়েছিল জিয়াউর রহমানের সময়, সেখানে গ্যারান্টি ক্লজ ছিল এবং একমাত্র সফল চুক্তি 5 বছর মেয়াদী, 7ই নভেম্বর 1977 সালে। আমরা শুষ্ক মৌসুমে তখন 34,000, মিনিমাম 35,000, যখন 70,000 কিউসেক পানি থাকতো গঙ্গা এবং গঙ্গা নদীতে। এই ফারাক্কা চুক্তি তো এটা একটা প্রতিশোধমূলক আসলে ফারাক্কার এই বাঁধটা পাকিস্তান যেটা তৈরি হয়েছিল, এবং ভারতেরও কিন্তু নিজের নাকাটে পদযাত্রা, তাদের এই বিহার, তার উত্তর প্রদেশ এবং তাদের আন্দোলন হচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো বিএনপি কিন্তু একটা রোড মার্চও করেছে, যারা উত্তরবঙ্গের জামাত ইসলামের বন্ধুরা যদি আমাদের সাথে সমর্থন দিত, তাহলে বিষয়টা আরো শুধু বক্তব্য তো না, সেটা কাজে প্রমাণ করে, অ্যাক্টিভিটিসে প্রমাণ করে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল এমপি, মোহাম্মদ সেলিমউদ্দিন এবং ডেলিজ খান, আপনার চারজনকে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য এবং প্রাণবন্ত আলোচনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পাবলিক পার্লামেন্ট দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।